আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভাইয়ার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড ভাইয়ার ভিডিও ব্যাকগ্রাউন্ডটাও কি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, সবকিছু জানিয়ে দাও ভাইয়াকে। অ্যান্ড সবাইকে আবারও ওয়েলকাম, যে আমাদের সাথে নতুন একটা জার্নিতে, নতুন একটা সাইকেলের যাত্রায় সবাইকে ওয়েলকাম। অ্যান্ড নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে নান আদার দ্যান পরিবেশ রসায়ন। কারা কারা এই সাইকেলে আমাদের সাথে প্রথম যাত্রা করছো আর কারা কারা আগেও ছিলা, কাইন্ডলি একটু জানিয়ে দিও। আর যারা নতুন আছো তাদেরকে বলে নেই, আমি তোমাদের সাকিব ভাইয়া, এসিএসএ কেমিস্ট্রি পড়াই, তোমাদের হিমেল ভাই এবং সঞ্জয় দাদার মতো। আর হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করছিলাম। সো ওকে, আলহামদুলিল্লাহ। আগে ছিল অনেকে, আমি জানি অনেকে আগে ছিল, অনেকে নতুন, কোনো সমস্যা নাই। সো পরিবেশ রসায়ন আমরা ফুল সিলেবাস পড়ব। ওকে, শুরুতেই বলে নেই আমাদের 12 থেকে 12টা ক্লাসে হোপফুলি হয়ে যাবে। আর আর্কাইভে যে ক্লাসগুলো আছে, আর্কাইভের ক্লাসগুলো থেকে এখন অনেক আপডেটেড ক্লাস পাবা। আর হচ্ছে আমরা শুরু থেকেই পড়ব। আর সবার কাছে হাজারি স্যারের বইটা থাকা ম্যান্ডেটরি, কারণ হাজারি স্যারের ইনফরমেশনগুলাই সব জায়গায় হচ্ছে সুন্দরভাবে, কারেক্টভাবে বা আইডিয়াল ধরা হয়। আর শুরুতে একটু বলে নেই, পরিবেশ রসায়নে আজকে যে টাইপটা পড়বো আমরা, খুবই মজার একটা টাইপ। সেটা হচ্ছে আমরা বায়ুমণ্ডল নিয়ে পড়ালেখা করব। অ্যান্ড তোমাদের কাছে মনে হইতে পারে ভাইয়া বায়ুমণ্ডল কি আসলে ইম্পর্ট্যান্ট, এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন আছে, বা এখান থেকে কি কোনো তেমন কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে কিনা। আমি যদি বলি, বোর্ড এবং তোমার হচ্ছে মেডিকেল, কাদের টার্গেট মেডিকেল একটু বলো তো। এইখানে তো আমরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সবগুলোই কাভার করে দিব। সো কাদের টার্গেট মেডিকেল একটু বইল। অ্যান্ড বুয়েট প্রিলিতেও এখান থেকে 1-2টা প্রশ্ন আসে। সো মেডিকেল টার্গেট আছে অনেকের, অনেকের টার্গেট বুয়েট। ঠিক আছে, সো আজকের ক্লাসটায় আমাদের হচ্ছে মেডিকেলের যে এমসিকিউগুলো আছে সবগুলা কাভার আপ হবে। অ্যান্ড আমাদের হচ্ছে দেখবা বুয়েটের প্রশ্ন যদি তোমরা কেউ অ্যানালাইসিস করো, দেখবা হচ্ছে বুয়েটে যে 12টা বা 13টা হচ্ছে রিটেন দেয়, তার ভিতরে 1টা বা 2টা প্রশ্ন, মানে 10 মার্কের প্রশ্নগুলো সবকিছু ইনফরমেটিভ প্রশ্ন দেয় লাস্ট কয়েক বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো। সো আজকের যে ক্লাসের যে কন্টেন্টগুলো আমরা পড়বো সেটা হচ্ছে তোমার মেডিকেলে তো 100% কাভার আপ হবেই, বোর্ডেও আসবে, সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে এইখান থেকে প্রশ্ন আসে। সো রেডি সবাই? সবাই রেডি? সো আমি তোমাদেরকে বলবো শুরুতেই একটা ইমাজিনেশনে এসে পড়ো। ওকে, শুরুতেই কি আসবে? একটা ইমাজিনেশন। ধরো তুমি একটা শূন্য মাঠে দাঁড়ায় আছো, চিন্তা করতেছো আমার সাথে? সবাই একটু চিন্তা করো। তুমি একটা খালি মাঠে দাঁড়ায় আছো, তুমি আকাশের দিকে তাকিয়ে আছো, উপরে কি আছে তোমার দৃষ্টি কত দূর যায় তুমি দেখছো দেখছো দেখছো, বাট একটা পর্যায়ে গিয়ে দৃষ্টি সীমা আটকায় যাচ্ছে, তাই না? ঠিক আছে, একটা পর্যায়ে গিয়ে দৃষ্টি সীমাটা আমাদের আটকায় যাচ্ছে। অদৃশ্য একটা অঞ্চল, এটা শেষ কোথায়? আদৌ কি এটার শেষ আছে? আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, বা কি আবরণে আবৃত করে রেখেছেন, বা ওইখান থেকে কি পারে না একটা অন্য একটা গ্রহ বা উপগ্রহ ছিটকে আমাদের এখানে আসতে? ওইখান থেকে কি পারে না একটা মানে বড় পাথর আমাদের পৃথিবীতে পড়তে? বা আমরা কিভাবে প্রোটেক্টেড আছি, চিন্তা হয় কিনা? এই কল্পনাগুলো আছে কিনা একটু দেখো তো, এই কল্পনাগুলো আসে কিনা তোমাদের মাথায়, যে আমরা কিভাবে প্রোটেক্টেড আছি? ঠিক আছে, আমরা দেখা গেছে হচ্ছে সিম্পল যদি আমরা একটা বাবল ফুলাই, মাঝে মাঝে হচ্ছে আমরা দুষ্টামি করে ফেনা দিয়ে বাবল ফুলাই না? ঠিক আছে, সো ওইটা দেখা যায় একটু টাচ লাগলেই ফুটে যায়, বা হচ্ছে ওইটা স্টেবল হয় না। বাট আমাদের পৃথিবীটা কি আদৌ কোনো একটা আবরণে আবৃত? হ্যাঁ, আমাদের পৃথিবীটা যে আবরণে আবৃত সেটাকে আমরা বলি হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, আহ, তোমরা যে বাড়িতে থাকতা, বাড়ি থেকে বাজার কয় কিলো দূরে তোমাদের? বাজার, তোমার বাড়ি থেকে বাজারটা কয় কিলো দূরে? একটু চিন্তা করে বলো তো। কারো 1 কিলো, কারো হাফ কিলো, ঠিক আছে, কারো 100 মিটার, 200 মিটার, 500 মিটার। ঠিক আছে, একটা তো ডিস্টেন্স আছে। এখন তোমার কি মনে হয় যে হচ্ছে এই যে বায়ুমণ্ডলটা যে বিস্তৃত একটা অদৃশ্য অঞ্চল পৃথিবীর চারিদিকে, এই অদৃশ্য অঞ্চলটা কতটুক বিস্তৃত হইতে পারে? কারো আইডিয়া আছে? এই যে আমাদের চারপাশে যে একটা অদৃশ্য অঞ্চল আছে, এটা
কতটুক বিস্তৃত হইতে পারে বা মানুষ কতটুক আবিষ্কার করছে? নো আইডিয়া, ইনফাইনাইট। আচ্ছা, আমাদের সায়েন্স যতটুকু আবিষ্কার করছে এটা হচ্ছে 500 কিলোমিটার, মানে পৃথিবীর চারদিকের যে আবরণটা বা পৃথিবী যে বায়ুমণ্ডল দ্বারা আবৃত সেটা কত কিলোমিটার? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বায়ুমণ্ডলে আমাদের অনেক ধরনের উপাদান আছে, ঠিক আছে? এখানে নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, তারপরে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তারপরে আর্গন আছে। এগুলো হচ্ছে মেইন রিসোর্সেস। এগুলো কি মেইন রিসোর্সেস? এছাড়া আরও অনেক জলীয় বাষ্প হাবিজাবি আছে। তোমার কাছে মনে হয় এই যে পৃথিবীর যে এই উপাদানগুলা, বায়ুমণ্ডলের যে উপাদানগুলা, এইখানে কোনটা সবচেয়ে বেশি আছে? কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি আছে? ওকে, নাইস, সবাই সুন্দর উত্তর দিচ্ছে। ওয়েবে সবাই নাইট্রোজেন বলতেছে। ওকে, ওয়াও। আমরা একটু দেখি প্রথম দিক দিয়েই। দেখো, আমি একটা চার্ট রেডি করে রাখছি তোমাদের জন্য। এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগুলা। খেয়াল করো, এখানে আমরা যদি আসি, ধরো আমি হোয়াইটটা দিয়ে লিখি। এই যে মেজর অংশ জুড়ে, বায়ুমণ্ডলের একটা বড় অংশ জুড়ে কে আছে? নাইট্রোজেন আছে। কালোর দিয়ে লিখলে মনে হয় বেটার হবে এই জায়গাটায়। নাইট্রোজেন হচ্ছে 78.09%। কত পার্সেন্ট? 78.09% হচ্ছে নাইট্রোজেন। সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কে আছে? নাইট্রোজেন আছে। কত? 78.09%। সো আমি একটু এখানে লিখে দিই, 78.09% হচ্ছে আমাদের নাইট্রোজেন। তারপরেই কি? অক্সিজেনের পালা। কারো কি আইডিয়া আছে অক্সিজেন কতটুক থাকতে পারে? অক্সিজেন কতটুক থাকতে পারে? এই রেড অংশটা দেখতেছো অক্সিজেন, তাই না? তো নাইট্রোজেনের পরেই বুঝতে পারতেছো মেজর একটা অংশ আছে অক্সিজেনের, তাই না? এটা হচ্ছে 20.94%। কত? 20.94%। এই পার্সেন্টেজগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে আমাদের আর্গনের অবস্থান। আর্গন কতটুক থাকতে পারে? এই যে গ্রিন কালার অংশটা যেটা দেখতেছো, এটা হচ্ছে আর্গন। আর্গন কতটুক থাকতে পারে? আর্গন অনেকেই অনেক ডেটা বলতেছো, কত হইতে পারে? আমি এখনো রাইট অ্যান্সার পাইনি অনেকের কাছে। 0.93%। ওকে, নাইস। হাজারি স্যারের বই যদি থাকে, ব্রাদার, হাজারি স্যারের বইয়ের পিডিএফটা কি ওপেন করছে এখানে? একটু ওপেন করে দাও তো, আমি তাহলে স্যারের বইটাও ওদের দেখাই দিতে পারবো কোন জায়গা থেকে পড়তে হবে ওদের। হ্যাঁ, এগুলো নোট করতে হবে বা বই থেকেও দাগায় নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? নোট করতে হবে বা বই থেকেও দাগায় নিতে পারো। একটা মিনিট, আমি হচ্ছে স্যারের বইয়ের পিডিএফটা ওপেন করতেছি। সো তোমরাও পিডিএফটা, পরিবেশ রসায়ন ভাই, হ্যাঁ, পরিমাণগত না, ওই যে পরিবেশ রসায়ন, এটা তো 2, ওই যে এক এক দাও। চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন ভাইয়া। আচ্ছা, বইটা আসছে। সো তোমরাও বইটা ওপেন রাখতে পারো, হ্যাঁ। সো তোমার বইয়ের সাথে আমার বই প্রায় মিলে যাবে, ঠিক আছে? এখানে তো পরিবেশ রসায়ন নাই, এটা তো মৌলিক পর্যায় আছে। একদম শুরুর দিকে উঠায় ফেলো কার্সেটটা। হ্যাঁ, এই তো, নাইস। ঠিক আছে, এই ইয়াটা কই? মাউসটা দিও তো। ওকে, দেখো স্যারের বইয়ের শুরুতেই আছে এই যে
আমি যে কিছু ডাটা বললাম তোমাকে, আমি কিন্তু খুব সুন্দরভাবে যে বানায় বলছি এরকম না। এই যে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের বায়ুমণ্ডলটা বিস্তৃত। ওকে ওকে, খেয়াল করো। রেডি সবাই? সবাই বইটা ওপেন করতে পারছো? এই যে সেকেন্ড পেজটাই, এই যে বায়ুমণ্ডলের গঠন ও উপাদান, পাইছো সবাই? সবাই একটু দেখো তো পেয়েছো কিনা। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, নাইস। ওকে, সো দেন এইখানে দেখো বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণগুলোর ভিতরে নাইট্রোজেন কতটুকু আছে? 78.09%, অক্সিজেন 20.94%, তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড 0.033%। আচ্ছা ভাই, এইখানে তো আমার আর্গন নাই, কি করব? এইখানে না থাকলেও দুইটা পেজ উল্টাও, এইখানে আর্গনটা আছে 0.93%, দুইটা পেজ উল্টাইলেই তুমি পাবা। আমি এটা পরবর্তীতে আসবো, সমস্যা নাই। সো মনে রাখো আর্গনটা কত? আর্গনটা হচ্ছে 0.93%। ওকে, আর কার্বন ডাইঅক্সাইডটা কত? কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে 0.033%। ওকে, তাহলে একটা প্রশ্ন প্রায়ই আসে যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর ভিতরে কোনটার পরিমাণ সবচেয়ে বেশি? আমরা বলবো নাইট্রোজেনের পরিমাণটা আমাদের সবচাইতে বেশি, তারপরেই কে আছে? অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। এছাড়া আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে মিথেন আছে, ঠিক আছে, তারপর জলীয় বাষ্প আছে মানে ওয়াটার ভেপার, ক্রিপ্টন আছে, ঠিক আছে, হাইড্রোজেন আছে, ওজোন আছে, জেনন আছে। এগুলা কি? বাকি সব কিছু, হিলিয়াম আছে, নিয়ন আছে। ওই বাকি যতটুকু অল্প একটু পার্সেন্টেজ থাকে না, সব কিছু চলে যাওয়ার পরে অল্প একটু পার্সেন্টেজ থাকে, তো এই অল্প পার্সেন্টেজটা হচ্ছে বাকি যত এলিমেন্টস আছে। ওকে, ক্লিয়ার? তাহলে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের যে ইয়াগুলো আছে, সংযুক্তিগুলা বা উপাদান, মানে কোন উপাদানগুলা দিয়ে আমাদের যে এনভায়রনমেন্টটা গঠিত, সেটা আমরা জানলাম। এখন কথা হচ্ছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া এই যে বায়ুমণ্ডলটার আসলে প্রয়োজনীয়তা কি, এটা না থাকলে কি হইতো? প্রশ্ন করতে পারে না যে এই বায়ুমণ্ডলটা, ঠিক আছে, না থাকলে কি হইতো? বলো তো। একজন বলতেছে মারা যাইতাম, একজন বলতেছে ব্লাস্ট হয়ে যাইতাম, একজন বলতেছে রেডিয়েশনে শেষ হয়ে যাইতাম, তারপর একজন বলতেছে হচ্ছে নিঃশ্বাস ফেলতে পারতাম না। ওয়াও। তারপর মানুষ হাওয়ায় ভাসতো। ওকে, অনেক ধরনের তোমাদের থিঙ্কিং গুলো আসতো, অস্তিত্ব সংকট পড়তাম আসলে রে। আমি একটু বলি, আমাদের বায়ুমণ্ডলটা কি করে। ফার্স্ট অফ অল, সে সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, বায়ুমণ্ডলে কি আছে জানো? এই নাইট্রোজেন গ্যাস আছে, বিভিন্ন জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, আর বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ দ্বারা বিভিন্ন কণা আছে বায়ুমণ্ডলে ছড়ায় ছিটায় আছে। আমি আবার একটু বলতেছি, একটু খেয়াল করো, মনোযোগ দাও, কনসেন্ট্রেটেড, ইমাজিনেশনটা হচ্ছে সবচেয়ে বড়। বায়ুমণ্ডলে কি আছে? অনেক নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, তারপরে হচ্ছে এছাড়া জলীয় বাষ্প আছে কিছু পরিমাণ, আর অনেক জৈব আর অজৈব পদার্থ দ্বারা গঠিত কণা আছে, সলিড সাবস্টেন্স আছে, পাথরের মতো ছড়ায় ছিটায় আছে। ওকে, এখন দেখো, এই যে এই কণাগুলা, জৈব এবং অজৈব পদার্থ দ্বারা যে কণাগুলা আছে, এই কণাগুলা কি করে? এই বাইরে থেকে যে তাপগুলা আছে, এই তাপগুলা, সূর্যের যে তাপগুলা আছে, সেগুলা শোষণ করে, এবং এই সূর্যের তাপগুলা শোষণ করে বা বিভিন্ন রেডিয়েশন যেগুলো আছে শোষণ করে, ওরা কি করে রাখে? জমা করে রাখে নিজেদের ভিতরে। ঠিক আছে, কি করে রাখে? নিজেদের ভিতরে জমা করে রাখে। বুঝো, বিভিন্ন ধরনের রে আসে, ইউভি তো একটা রে, আরো হাজারো রকমের রে আছে, এগুলা কি করে? তাপ শক্তি আকারে জমা করে রাখে। এর ফলে কি হয় পৃথিবীতে? ফার্স্ট অফ অল, আমাদের যে একটা টেম্পারেচারের একটা ভারসাম্য আসে। যেমন পৃথিবীর এখন গড় তাপমাত্রা কত তোমরা জানো? পৃথিবীর গড় তাপমাত্রা কারো আইডিয়া আছে? 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? এখানে এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার হয়, 30-35 হয়। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। কত? 15 ডিগ্রি সেলসিয়াস।
এখন একটু ইমাজিন করো, লেটস সে চিন্তা করো যে হচ্ছে এই যে এই বায়ুমণ্ডল নাই, বা এই যে সূর্যের যে তাপগুলো শোষণ করার মতো কিছু নাই, ঠিক আছে, বা এই যে ব্যালেন্স যে ইয়াটা আছে, এই জিনিসগুলা কিচ্ছু নাই, ঠিক আছে। তখন কি হইতো? তখন হচ্ছে মনে করো আমাদের এই পৃথিবীর টেম্পারেচারটা, গড় টেম্পারেচারটা, বা এই পৃথিবীতে এই যে কণাগুলা আছে, কণাগুলা তো নিজেদের ভিতরে তাপগুলা জমা করে রেখে পৃথিবীকে হিট দিচ্ছে, তাই না? তো তখন কি হইতো? ঠান্ডা হয়ে যেত, বরফের মতো ঠান্ডা হয়ে যেত, এবং পৃথিবীর গড় তাপমাত্রা তখন -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। কত হয়ে যেত? -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। সো যখন -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, সো তখন কিন্তু সারভাইভ করা সবার জন্য টাফ। মানে এই যে এখন চিন্তা করো, আমরা মাত্র হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি সেলসিয়াস কোথায় হচ্ছে, ঠিক আছে, এদিকেই হচ্ছে আমাদের অবস্থা টাইট হয়ে গেতেছে। আবার কিছু পোলাপাইন কমেন্ট করতেছে যারা হচ্ছে ওই যে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে দেখবা হচ্ছে রুই মাছ পড়বা, রুই মাছ, ঠিক আছে, একটা জিনিস নিয়ে অনেক ট্রল হইতেছে। মানে রুই মাছ হচ্ছে 15 বা 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বা 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে মনে হয় বাঁচে না, বুঝতে পারছো? এখন পোলাপাইন বলতেছে হচ্ছে আচ্ছা এখন তো তাপমাত্রা অনেক জায়গায় অনেক কমে গেছে, তো এই রুই মাছগুলা কেমনে বাঁচতেছে? সব সবই আল্লাহ তালার ইচ্ছা, সৃষ্টিকর্তার লীলা খেলা। বাট আমাদের জন্য সারভাইভ করাটা কষ্ট হয়ে যেত। এই কারণেই তো আল্লাহ আমাদের জন্য যে এত কিছু, এত অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দরভাবে পৃথিবীটাকে বায়ুমণ্ডল দিয়ে প্রোটেক্ট করে রাখছে। তো ফার্স্ট রিজনটা কি? ফার্স্ট রিজন হচ্ছে পৃথিবীর টেম্পারেচার অনেক কমে যেত বায়ুমণ্ডল না থাকলে। এটা তো গেলে একটা রিজন, ঠিক আছে। এই একটাই রিজন হইতে পারে, আর কিছু রিজন থাকতে পারে না। যেমন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড থেকে আমাদের গাছপালাগুলা কি করে? খাবার প্রডিউস করে। কারণ গাছের খাদ্য কি বলতো? গাছের মেন খাদ্য কি বলতো? কার্বন ডাইঅক্সাইড না? তো গাছ কি করে? সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিজের ভিতরে খাবার তৈরি করে, অ্যান্ড সেই শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের আবার কাজে লাগে, প্রাণীগুলোর কাজে লাগে, ঠিক আছে। আবার ওই যে গাছের মেন যে সার বা গাছের বৃদ্ধির জন্য যেটা দরকার, সেটা হচ্ছে এই যে নাইট্রেট সার। তো এই যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাসটা আছে, এটা নাইট্রেট সার রূপে আবার উদ্ভিদ গ্রহণ করে এই উদ্ভিদের বৃদ্ধি সাধনে হেল্প করে। সো পুরা ইকোসিস্টেমটাই না বায়ুমণ্ডলের সাথে কানেক্টেড, বুঝতে পারছো আমাদের, ঠিক আছে। পুরা ইকোসিস্টেমটাই কি, ঠিক আছে, বায়ুমণ্ডলের সাথে কানেক্টেড, বুঝতে পারছো? সো বায়ুমণ্ডল না থাকলে আমরা হচ্ছে সার্ভাইভ করতে পারতাম না। এইটা নিয়েই দেখবা তোমরা হাজারি স্যারের বইয়ে কিছু কথা লিখছে, মানে বায়ুমণ্ডলের গুরুত্ব প্লাস হচ্ছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য। সো এইখানে আমি যদি বলি, ধরো হচ্ছে আমি একটু ব্যাক করতেছি, দাঁড়াও, বইয়ে আসতে পারো তোমরা সবাই, হ্যাঁ। দেখো কি এটা কাজ করে না কেন ব্রাদার? দেখো এইখানে হচ্ছে আমরা কিছু জিনিস দেখি। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এটা তো এমন কোনো ইম্পর্টেন্ট না, মানে বায়ুমণ্ডল হচ্ছে কতটুক বড় বা এটার ওজন কত, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের ভর প্রায় 5 × 10⁻18 কেজি, হাবিজাবি জিনিস লেখা আছে। সো এটা দরকার না, বায়ুমণ্ডলের গুরুত্বটা আমাদের দরকার। এটা তুমি রিডিং পড়লেই বুঝবা যে চাপ উপরের দিকে গেলে কমতে থাকে, এগুলো আমি আলোচনা করব, সমস্যা নাই। দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলো সূর্যরশ্মির তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। এই যে আমি যা বললাম সেটাই। ফলে পৃথিবীতে মানুষসহ সমগ্র জীবজগতের বেঁচে থাকা পক্ষে অত্যানুকূল তাপমাত্রাটা বজায় রাখে। যেমন বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো বলছে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প না থাকতো, তবে পৃথিবী পৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কত হইতো? -30 ডিগ্রি হয়ে যেত। তখন প্রাণীকুল থাকতো না, এবং ভাসমান এই কণাগুলো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এ বায়ুমণ্ডল সূর্যরশ্মির ইউভি রশ্মিকে শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। আবার দেখো সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে শর্করা ও অক্সিজেন উৎপন্ন করে।
মাটির ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেন শোষণ করে। ব্যাকটেরিয়াগুলো কি করে? নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট লবণ রূপে উদ্ভিদকে যেমন প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এসব শর্করা ও প্রোটিন আমাদের খাদ্য রূপে গ্রহণ করি। আবার সূর্যোদয় সূর্যাস্তর সময় এই ভাসমান কলাগুলো সূর্যরশ্মির প্রতিফলন ও শোষিত আলো বিকিরণ করে আকাশে নীল রঙের চাঁদোয়া সৃষ্টি করে। তো এই বায়ুমণ্ডলের গুরুত্বটা আমরা কিন্তু পড়ে ফেলছি, বাট যেটা হচ্ছে মনে করো আমাদের ইম্পর্ট্যান্ট লাইন আমি কিন্তু দাগাই দিচ্ছি। সো এরপরে যখন তুমি পড়বা দাগানো লাইনগুলো পড়লেই হবে। এখন হবে আসল খেলা শুরু আমাদের, ঠিক আছে? এখন আমাদের আসল খেলা শুরু হবে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন কি এই যে বায়ুমণ্ডলটা বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, ঠিক আছে? বায়ুমণ্ডলটা বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। আমি একটু যদি তোমাকে দেখাই, জাস্ট হচ্ছে উপর থেকে একটা ওভারভিউ দেখাই যে বায়ুমণ্ডল, এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড, পৃথিবী। এইটা যত উপরের দিকে উঠবা বিভিন্ন লেয়ার লেয়ার করে বায়ুমণ্ডলটা 500 কিলোমিটার পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? একটু খেয়াল করো, প্রথম স্তরটা কি? ট্রপোস্ফিয়ার, তারপরেরটা স্ট্রাটোস্ফিয়ার, তারপরেরটা মেসোস্ফিয়ার, তারপরেরটা থার্মোস্ফিয়ার, তারপরেরটা এক্সোস্ফিয়ার। এই সবগুলা স্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় কি? সবগুলা স্তর নিয়ে আমরা আলোচনা করব। বুঝতে পারছো? কোন স্তরে কি হয়, কোন স্তরটা কেমন, কোন স্তরটা আমাদের কাজের, কোন স্তরটা আমাদের বেকাজের, সেই জিনিসগুলো নিয়ে আরেকটু সুন্দরভাবে যদি দেখো, আরেকটু ভালো ভিউ যদি দেখতে চাও, এইটা ঠিক আছে? দেখো এই যে বায়ুমণ্ডলের স্তর, যে এই যে তুমি ধরো একটা রকেট দিয়ে যাত্রা শুরু করবে, এক্সোস্ফিয়ারে যাবা, রকেট দিয়ে কিন্তু এক্সোস্ফিয়ার পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? তোমার এই যে এভারেস্ট পার হয়ে, ট্রপোস্ফিয়ার পার হয়ে, স্ট্রাটোস্ফিয়ার পার হয়ে, মেসোস্ফিয়ার পার হয়ে, থার্মোস্ফিয়ার পার হয়ে তারপরে তোমার কই যেতে হবে? এক্সোস্ফিয়ারে যাইতে হবে। তারপরে গিয়ে তুমি হচ্ছে ওই যে চাঁদটাতে যাইতে পারবা। বুঝতে পারছো? চাঁদে যাইতে হইলে তো তোমার বায়ুমণ্ডলের স্তরগুলা ভেদ করে যেতে হবে, নাকি না? বায়ুমণ্ডলের স্তরের ভিতরেই কি চাঁদ অবস্থিত নাকি? ঠিক আছে, বলো তো? বায়ুমণ্ডলের স্তরের ভিতরে তো চাঁদ না, চাঁদ তো অনেক দূরে, অনেক দূরে, ঠিক আছে? চাঁদ কত কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবী থেকে? একটু থিঙ্ক করবা। আল্লাহ তাআলা তোমার জন্য, আমরা তো চিন্তা করি এই দুনিয়াটাই মনে হয় আমাদের জন্য মানে অনেক কিছু। এই সৃষ্টি জগতে একটু এইখান থেকে ওইখানে ঘোরাঘুরি করলে, 10টা 5টা বাড়ি করলে, 20টা গাড়ি থাকলেই মানে দুনিয়াটা অ্যাচিভ হয়ে গেল। বাট এই সৃষ্টিটা আল্লাহর যে সৃষ্টির জগৎটা, এটা যে কি বিশাল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো আজকে এই থিঙ্কিংগুলো তোমাদের ভিতরে আসবে। সো আমি জাস্ট হচ্ছে প্রথমে বার্ডস আই ভিউটা দিছি, এখন আমরা এক একটা স্তর নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? এক একটা স্তর নিয়ে আমরা আলোচনা শুরু করব। এখন তোমরা রেডি কিনা বলো তো? এক একটা স্তর নিয়ে আলোচনা করবো, অ্যান্ড বইও তারপরে দেখাইয়া দিব। ওকে, সো আমি এই কারণে স্লাইডগুলোই এমনভাবে রাখছি যেন হচ্ছে আমি লিখে লিখে পড়াইতে পারি, স্লাইডে যেন সব লেখা না থাকে। ওকে ভাই, স্যার কিছু তো বুঝতেছি না, কি নোট করব? আমি এমনভাবে লিখে দেবো, তোমরা জাস্ট দেখো। দেখো, আজকে নোট করার দরকার নেই, ঠিক আছে? দেখো, নোট করার দরকার নেই, আমি যে স্লাইডটা দিব এইটাই তোমার নোট হয়ে যাবে। ওকে, জাস্ট দেখো। ওকে ওকে, রেডি সবাই? রেডি? ওকে, এখন নোট করে টাইম নষ্ট করার দরকার নেই, আমি যা লিখে দিব তাই নোট হয়ে যাবে। দেখো, প্রথম যে স্তরটা আমরা ঠিক মাথার উপরে, আমাদের মাথার উপরে যে স্তরটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এটার নামটা কি? ঠিক আমাদের মাথার উপরে যে স্তরটা, এটাকে আমরা কি বলি? ট্রপোস্ফিয়ার নামে। আমার সাথে একটু প্রোনাউন্সিয়েশনগুলো করো, তাইলে ফাইনাল ভিউটা যখন ফাইনালি রিভাইজটা দিব, ঠিক আছে, তখন তোমার সব কিছু কাভার আপ হয়ে যাবে। আর ফেসবুকে তোমরা কিন্তু নিজেদের সাথে নিজেরা গল্প করতেছো, আমি কিন্তু ফেসবুক ওয়েবে দুই জায়গার কমেন্টই পড়তেছি, ঠিক আছে? ফেসবুকে 2-1 জন অনেক গল্প করতেছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, গল্প করার জন্য ডিসকাশন গ্রুপ আছে, ঠিক আছে? আমরা তো এমন না যে তোমাদের গল্প করার মাধ্যম দিই নেই। সো ক্লাসের ভিতরে গল্প করো না, হ্যাঁ? অন্যদের হচ্ছে ডিস্টার্ব হয়। ওকে, সো আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, অ্যাডমিশন ব্যাচ হলে এতক্ষণে 10-15টা বকা খেয়ে ফেলতা, বাট তোমরা ছোট বাচ্চা মানুষ, সো গল্প করো না, আসো। সো একটু খেয়াল করো, ট্রপোস্ফিয়ার আমাদের ঠিক মাথার উপরেই যে অঞ্চলটা, ঠিক আছে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটার বিস্তৃতিটা কত? ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় বিস্তৃতিটা কত আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটা। ওকে, এটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন কথা হচ্ছে এইখানে চাপটা কেমন হয়? আচ্ছা,
যত উপরের দিকে যাবা, একটু থিঙ্ক করো, যত উপরের দিকে যাবা বলো তো, ভূপৃষ্ঠে ধরো মাটিতে চাপ কম নাকি একটা পাহাড়ের উপরে চাপ কম, বলো তো? যত উপরের দিকে যাবা তত কি হইতে থাকে জানো, ঘনত্বটা কমতে থাকে। তত কি হইতে থাকে, ঘনত্বটা কমতে থাকে। আর ঘনত্ব আর চাপ কি সমানুপাতিক। যত উপরের দিকে যাবা বায়ুর ঘনত্ব কমতে থাকবে, মানে বায়ু স্তরগুলো পাতলা হইতে থাকবে। ওকে, তো তখন কি হবে, চাপটা কমতে থাকবে। সো যত উপরের দিকে যাবা তত চাপটা কমতে থাকবে। এই কারণে আমরা বলি ভূপৃষ্ঠে চাপটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি প্রেসার। আর যখন 15 কিলোমিটারে চলে যায় চাপটা কমে যায়, অর্থাৎ 100 মিলিমিটার মার্কারি প্রেসার হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? যখন উপরের দিকে যায় তখন চাপটা 100 মিলিমিটার মার্কারি প্রেসার হয়ে যায়। ওকে, 760 মিলিমিটার থেকে কমতে কমতে 100 মিলিমিটার মার্কারি প্রেসার হয়ে যায়। এই জিনিসটা বুঝতে পারছি আমরা। যত উপরের দিকে যাবে চাপটা কমতে থাকবে। রিজনটা কি মনে রাখবে, এখানে সাইড নোট লিখে রাখো। যত উপরে যাবে, যত উপরে যাবে বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে। আর এই চ্যাপ্টারে আমরা দেখব দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে, দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমরা দেখব যে হচ্ছে চাপের সাথে ঘনত্ব সমানুপাতিক। এটা দেখবা একটা সূত্রই প্রমাণ করব আমরা। ঘনত্ব তত কমতে থাকবে, কমতে থাকবে। ওকে, তোমরা, আমি কিন্তু আস্তে আস্তে পড়াচ্ছি, বুঝতে পারতেছো কিনা? আমি কিন্তু খুব স্পিডে পড়াচ্ছি না, স্লোলি পড়াচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যত উপরে যাবে ঘনত্ব তো কমতেছে, চাপও কমতেছে এবং তাপমাত্রাটাও কমতে থাকবে, তাপমাত্রাটাও কমতে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। যত উপরের দিকে যাবে তাপমাত্রাটাও কমতে থাকবে এবং তাপমাত্রাটা কমতে কমতে তোমার হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। কত ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে? -55 ডিগ্রি সেলসিয়াস। এটা কি কই থেকে কই গেছে? স্বাভাবিক তাপমাত্রা থেকে, পৃথিবীর গড় তাপমাত্রা থেকে, ঠিক আছে, -55 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। ওকে, এখন তো আপাতত 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমি কিছু লিখলাম না কেন? কারণ এখানে টেম্পারেচার, পৃথিবী ভূপৃষ্ঠ তো টেম্পারেচার ভ্যারি করে এক এক জায়গায়, বাট উপরে তো এত ভ্যারি করে না, বুঝে গেছে? সো এটা কত হয়ে যায়? -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এটা কই 15 কিলোমিটার বা 12 কিলোমিটারের পরে এরকম হয়ে যায়। ওকে, -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর এইখানে কোন কোন উপাদানগুলো থাকে? যেমন এইখানে উপাদানগুলো থাকে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, তারপর হিলিয়াম, হাইড্রোজেন, সব উপাদানই থাকে। এগুলো হচ্ছে মেইন। কার্বন ডাইঅক্সাইড, পানি, জলীয় বাষ্প, এই উপাদানগুলো থাকে। সো আমরা ট্রপোস্ফিয়ারের একটা ধারণা পাইলাম, তো কিছুটা হইলেও ধারণা পাইছি যে আমার ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত যখন যাব এই অঞ্চলটা, আমার ঠিক মাথার উপরের যে অঞ্চলটা, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং উপরে উঠলে ঠান্ডা লাগবে, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগবে। তুমি কিভাবে বুঝবা? কেউ কি প্লেনে যাত্রা করছো? প্লেনে, প্লেনে কেউ যাত্রা করছো? সো দেখবা হচ্ছে একটা পর্যায়ে যদি ডোমেস্টিক এয়ারলাইন্সেও যাত্রা করো, পাইলট কিন্তু একটা পর্যায়ে তোমাকে বাইরের টেম্পারেচারটা কি বলে, ঠিক আছে, বাইরের টেম্পারেচারটা কি বলে তোমাকে, বলবে প্যাসেঞ্জার্স এখন বর্তমান বাইরের টেম্পারেচার হচ্ছে হিমাঙ্কের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে -5 ডিগ্রি বা -7 ডিগ্রি সেলসিয়াস এরকম বলে, ঠিক আছে, বা -10 ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের কথাগুলো বলে। সো সমস্যা নাই। তোমরা অনেকেই কমেন্ট করতেছো এখন টাকা নাই। আরে ভাই, তোমার মতো অবস্থায় তো আমারও কিছুই ছিল না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, দেখবো হচ্ছে আজ থেকে 5 বছর বা 7 বছর পরে তুমি হচ্ছে ডেইলি ডেইলি সকাল সন্ধ্যা 2 বার হচ্ছে বা 3 বার প্লেনে যাতায়াত করতে পারবা। এইরকম অ্যাবিলিটি ইনশাল্লাহ পরিশ্রম করলে আল্লাহ তাআলা তোমাদের দিবে, ঠিক আছে। ইভেন কি এমনও হইতে পারে বড় বয়সে তোমাদের প্রাইভেট জেটও থাকতে পারে। এখন তো জীবন মাত্র শুরু। যেমন আমি আজকে তোমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চ খুলবো, তো ফার্মগেট ব্রাঞ্চে গেছিলাম আমি। ফার্মগেট ব্রাঞ্চে হচ্ছে আমি ওই যে টাকা অ্যাডভান্স করে না, ওই যে রুম যে নিছি টাকা অ্যাডভান্স করতে গেছি। তো আমি জাস্ট চিন্তা করতেছিলাম, তোমাদের এই কথাগুলো শুনে আমার এই ফিলিংসটা আসলো। মানে ফার্মগেটে যাইতে হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি লেগুনাতে যাইতাম, বুঝতে পারছো? সো লেগুনায় যারা যাতায়াত করো ঢাকায়, তোমরা বুঝবা লেগুনার হচ্ছে সিস্টেমটা কেমন। তা আমি প্রায় লেগুনার ফার্স্ট সিটে বসতাম বা নাইলে পিছনে ঝুলে যেতাম, কারণ মাঝখানে ওই ভিতরে 12 জন বসাই তো, 6 জন 6 জন,
ওই গাদাগাদিতে টিকতে পারতাম না, আর মোটা মানুষ তো কেউ বসতে দিত না তখন। সো লেগুনায় দেখবা সামনের দিকে দুইজন বসায়, একজন হচ্ছে জানালার পাশে আর আরেকজন হচ্ছে ড্রাইভার, আর জানালার পাশে যে বসে তার মাঝখানে সেখানে হচ্ছে ওই যে লিভারটা থাকে, বুঝতে পারছো, গিয়ার লিভারটা থাকে, গিয়ার চেঞ্জ করে। সো আমার প্রায় ওই জায়গাটায় বসতে হইতে পারতো, কারণ অনেকেই হচ্ছে জায়গাটা ধরে নিয়ে রাখতো। ওকে, সো এই আমি আগে যখন ফার্স্ট ইয়ারে লেগুনায় যেতাম, তো আমি চিন্তা করতেছিলাম মানে আজকে যখন গাড়ি দিয়ে যাচ্ছি, মানে আমি জাস্ট আমার পূর্বের অবস্থা আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার উপর কতটা দয়া করছে বর্তমান অবস্থা চিন্তা করতেছিলাম। এই আমি সাকিবই আজ থেকে 5 বছর বা 7 বছর আগে লেগুনায় যাতায়াত করতাম, তাও মনে করো মাঝে মাঝে হচ্ছে যে লেগুনায় যাতায়াত করার যে সব টাকা ছিল সেটা ছিল না, বাট আলহামদুলিল্লাহ পরিশ্রমের ফলে আমি আজকে একটা গাড়িতে যাতায়াত করতে পারতেছি। এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা জাস্ট আলহামদুলিল্লাহ পরিশ্রম অ্যান্ড হচ্ছে আল্লাহ তালার দোয়া এবং তোমাদের দোয়াই হয়েছে। আমি চিন্তা করি আমার যে স্টুডেন্টরা আছে, তোমরা হচ্ছে আবার থেকে আরও 1000 গুণ ছাড়াইয়া যাবা। সো এখন আফসোস করে কোনো লাভ নাই। ওকে, এখন জাস্ট পরিশ্রম করো, এখন জাস্ট নিজেকে গড়ার সময়, নিজেকে ভাঙার সময়, আর কিছুই না। ওকে, আসো সামনে যাই। ওকে, সামনে যাই। খেয়াল করো, আর একজন অনেক কমেন্ট করতেছো রাজশাহীতে অফলাইন এক্সাম হবে কবে থেকে শুরু? তোমাদের 25 ব্যাচ যারা আছো তোমরা তো পাবাই অবশ্যই। আমরা এপ্রিল থেকে সব কার্যক্রম শুরু করতে পারবো, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে। হ্যাঁ, রাজশাহীতেও হবে, চিটাগাংয়েও হবে, ঢাকায় হচ্ছে, ঠিক আছে, রংপুরে, তারপরে হচ্ছে ময়মনসিংহ, বগুড়া, অনেকগুলো জায়গায় হচ্ছে। সো এটা নিয়ে প্যারা নিও না। ওকে, আসো খেয়াল করো, এই 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 জায়গাটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আপাতত এই স্লাইডটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ময়মনসিংহ হবে, হ্যাঁ আমি কালকে সকালেই ময়মনসিংহ যাব। ওকে, সো এইখানে নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, ভাই এই ট্রপোস্ফিয়ারে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? এটা কি অনেক রাগ কইরা থাকে নাকি? ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, এটা কি অনেক রাগ কইরা থাকে কিনা? হ্যাঁ, সো একটু খেয়াল করো, এই যে ট্রপোস্ফিয়ারের যে অঞ্চলটা আছে, এখানে কি হয়, মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, কুয়াশা, শিশির, ঝড়, সাইক্লোন, যত কিছু আছে, ঠিক আছে, যত ধরনের ঝামেলা আছে সব এই স্তরেই ঘটবে। ঠিক আছে, ঝড় বলো, বৃষ্টি বলো, ঠিক আছে, সব কিছু। তো এই যে সব কিছু এই স্তরে ঘটে দেখে এই স্তরটাকে কি বলা হয়, মানে রাগান্বিত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এটাকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তো কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয় বুঝছো তো? ক্ষুব্ধ মণ্ডল কি কারণে বলা হয়? কারণ এইখানেই মেঘ হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, শিশির হয়, কুয়াশা হয়, ঝড় হয়, যা কিছু আছে, কান্নাকাটি, বায়ুমণ্ডলের যত কান্নাকাটি আছে, রাগ আছে, অভিমান আছে, সব কিছু এই ট্রপোস্ফিয়ারেই ঝাইরা দেয়। ঠিক আছে, সো এই কারণে এটাকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আবার দেখো, এই স্তরের বায়ুমণ্ডলীয় অবস্থায় কোনো স্থানের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ এই ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলীয় অবস্থাটা যেমন হবে, একটু দেখো, মনোযোগ দাও, ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলীয় অবস্থাটা যেমন হবে সেটাই হচ্ছে ওই অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুর অবস্থাটা বলবে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারটা কি, এক কথায় আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। ট্রপোস্ফিয়ার কি নিয়ন্ত্রণ করে? আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার কি করে? আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। আর এই যে প্রায় সব ধরনের যাত্রীবাহী বিমান, একটু মাথায় রাখো, বিমান, ঠিক আছে, সব ধরনের যাত্রীবাহী বিমান, ওকে, আমাদের কিন্তু বিমান দুই ধরনের আছে, ভালোভাবে বুঝো, মনোযোগ দাও, এই এই জায়গায় কিন্তু পরীক্ষায় আসে। আমি ডট ডট দিচ্ছি মানে কি, এটা পরীক্ষায় আসবে। ক্ষুব্ধমণ্ডল লেখা দিচ্ছি মানে কি, এটা পরীক্ষায় আসবে। সো একটু মনোযোগ দাও, সব ধরনের বিমান, ঠিক আছে, সব ধরনের বিমান, বিমান কি করে? যাত্রীবাহী বিমান। বিমান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে জেট বিমান মানে যুদ্ধ জাহাজ, ঠিক আছে, যেগুলো হচ্ছে স্পাই হিসেবে কাজ করে, যে বিমানগুলা, ওইগুলা কিন্তু এই অঞ্চল দিয়ে চলে না, বুঝে গেছে? জেট বিমান এই অঞ্চল দিয়ে চলে না। এটা কি? যাত্রীবাহী বিমান। আমি বারবার বলতেছি, তোমরা কিন্তু প্যাচ লাগাবা। যাত্রীবাহী বিমান যেগুলো আছে, যাত্রীবাহী বিমানগুলা এই ট্রপোস্ফিয়ার দিয়ে চলাচল করে। ওকে, ক্লিয়ার সবাই? আর প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে কি হয়? তাপমাত্রা কমতে থাকে না? ঠিক আছে, যত উপরের দিকে যাবে তাপমাত্রা কি বাড়বে না কমবে? একটু বলো তো স্যারেরা।
তাপমাত্রা কমতে থাকে। এই ডাটাটা হাজারি স্যারের বইয়ে আছে। 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়, 6 ডিগ্রি অথবা 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পাইতে থাকে যত বাড়বে। ঠিক আছে, যত বাড়তে থাকবে 6 ডিগ্রি বা 7 ডিগ্রি হারে হ্রাস পায়। ওকে, জেট বিমান আর যাত্রী বিমান কি এক? না ভাইয়া, জেট বিমান কি, ঠিক আছে, জেট বিমান হচ্ছে যেগুলো হচ্ছে এই যে যুদ্ধ জাহাজ বলি আমরা কি বলি, যুদ্ধ জাহাজ বলি, ফাইটার প্লেনগুলা যেগুলো যে পোল্টিও বাড়তে পারে, 3-4 পোল্টি মারে, যারা গেম টেম খেলছ বুঝবা, চিনবা। ওকে, সো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এইখানে একটা কথা আছে যে তাপমাত্রা কমতেছে, তাই না? তাপমাত্রা যত উচ্চতা বাড়ে কি হয়, তাপমাত্রাটা বাড়ে না কমে? ঠিক আছে, বইয়ে জেট বিমান আছে, এটা একটু বলতেছে। জেট বিমান হচ্ছে ট্রপোস্ফিয়ারে না, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে বইয়ে জেট বিমানটা। আমি সব দেখাই দিব, টেনশন করো না। তোমার থেকে আমি আরো 4-5 বার পড়ছি বই, তুমি তো আজকে প্রথম পড়তেছো। আমি এটা 5-7 বছর ধরে পড়তেছি, পড়াইতেছি, বইয়ে কোন জায়গায় কি আছে আমার জানা আছে আলহামদুলিল্লাহ। সো এখন দেখো, তাপমাত্রা যত বাড়ে, যত উপরে যাবে, যত উপরে যাবে যাবে তাপমাত্রা কমবে, তাই না? কমবে। এখন এই যে তাপমাত্রা কমা বাড়া, এটাকে আমরা কি বলি, তাপমাত্রার পরিবর্তন বলি। ইয়েস অর নট? এখন একটু মনে করো, মাথায় রাখতে হবে, তাপমাত্রার পরিবর্তন বলি। ইয়েস অর নট? তাপমাত্রা কমা বাড়া এটাকে কি বলি আমরা, তাপমাত্রার পরিবর্তন বলি। সো তাপমাত্রার পরিবর্তনটাকে বলা হয় হচ্ছে ল্যাপস রেট, মানে এই যে বায়ুমণ্ডলে যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এইটাকে কি নামে ডাকা হয়, ল্যাপস রেট। ভালোভাবে বুঝো, এটাকে কি বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, বুয়েটেও আসবে। সো তাপমাত্রার পরিবর্তনকে কি বলা হয়, তাপমাত্রার পরিবর্তনকে আমরা কি বলি ভাইয়া, ল্যাপস রেট বলি। কি বলি, ল্যাপস রেট। ল্যাপস রেট। এখন এই ল্যাপস রেট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ হইতে পারে, আরেকটা হইতে পারে কি, নেগেটিভ হইতে পারে। বুঝা গেছে? এই ল্যাপস রেটটা কি হইতে পারে, পজিটিভ হইতে পারে, এটা কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে। ওকে, এখন ল্যাপস রেট পজিটিভ মানে কি বোঝায়, আর ল্যাপস রেট নেগেটিভ মানে কি বোঝায়? দেখো, ট্রপোস্ফিয়ারটাকে আইডিয়াল ধরা হয়েছে, ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেটটাকে বলা হয় পজিটিভ। একটু বুঝো, এটা কি পজিটিভ ল্যাপস রেট, পজিটিভ ল্যাপস রেট, বুঝো। পজিটিভ ল্যাপস মানে কি, তাপমাত্রা কমাটাকে কি বলি আমরা, পজিটিভ ল্যাপস রেট। আর কোনো অঞ্চলে যদি তাপমাত্রা বাড়ে, তাহলে সেটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? বলো, কোনো অঞ্চলে যদি তাপমাত্রা বাড়ে, সেটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাপমাত্রা কমাটাকে যেহেতু আমরা পজিটিভ বলছি, বুঝছো, কিন্তু আমাদের মাথায় কি হয়, তাপমাত্রা কমা মানে নেগেটিভ আসতো না আমাদের মাথায়? দেখো, আমরা যদি না পইরা যদি অ্যান্সার করতে যাইতাম, এইখানে এমসিকিউ কেন করে, পোলা প্যান্টে চেক করার জন্য, কে আন্দাজে দাগায়। বুঝতে পারছো, আমরা অনেকে আন্দাজে দাগাই না? আমরা যদি না পইরা যাইতাম, তাহলে কি তাপমাত্রা কমাটাকে আমরা কি বলতাম, নেগেটিভ লেভেল বলতাম। বাট এখানে কিন্তু উল্টাটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে কি উল্টা জিনিসটা ঘটতেছে, মানে তাপমাত্রা কমা মানে কি, পজিটিভ ল্যাপস রেট, আর তাপমাত্রা বাড়া মানে কি, তাপমাত্রা বাড়া হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। বুঝতে পারছো খেলাটা? বুঝতে পারছো? বুঝলে সবাই 5 কমেন্ট করো, বুঝলে সবাই 5 কমেন্ট করো। ওকে, আলহামদুলিল্লাহ। সো বইয়ের কঠিন ভাষাগুলো আমরা কিন্তু ধাপে ধাপে পড়ছি। তাহলে আমি একটু রিকল করি, আমরা সবাই, তোমরা একটু চোখ বন্ধ করে শুধু আমার কথাটা শুনবা, কোনো কিছু দেখবা না, স্ক্রিনে ভিডিও দেখবা না, কোনো কমেন্ট চাই না আমি। হ্যাঁ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি হচ্ছে কি কি বলতেছি সেগুলো শুনো। আমাদের মাথার উপরের অঞ্চলটা কি, ট্রপোস্ফিয়ার। এটাকে কি বলে ভাইয়া, ক্ষুব্ধমণ্ডল বলে। কেন ক্ষুব্ধমণ্ডল বলে? কারণ এখানে ঝড় হয়, বৃষ্টি হয়, কুয়াশা পড়ে, শিশির পড়ে, ঠিক আছে, আরও যত ঝামেলা আছে সব হয়, কারণ সে খুবই ক্ষুব্ধ। ক্ষুব্ধ হয়েই তো কান্না করে দেয় বা সব রাগ ঝাড়ায় আমাদের উপরে। আচ্ছা, এইখানে যত উপরের দিকে যাবে চাপ কমবে। চাপটা ভূপৃষ্ঠে 760 মিলিমিটার ধরা হয় সমুদ্রপৃষ্ঠে। যত উপরে যাচ্ছে তত চাপটা কমতে কমতে এক পর্যায়ে কি হয়ে যায়, 760 থেকে 100 হয়ে যায়, 100 সেঞ্চুরি করে। এইভাবে মনে রাখবা, কি করে, সেঞ্চুরি করে। আচ্ছা, ডান, কোনো সমস্যা নেই। তারপরে আমরা যাই, এই অঞ্চল দিয়ে কি করে, বিমান চলাচল করে। এই অঞ্চল দিয়ে কি করে, বিমান চলাচল করে। এটা কি যাত্রীবাহী বিমান, নট যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান অন্য অঞ্চল দিয়ে চলাচল করে। আর হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে আমাদের, যেহেতু উপরে গেলে ঘনত্ব কমে, চাপও কমে, তাহলে যত উপরে যাব আমার তাপমাত্রাও কমবে।
তাপমাত্রা কমতে কমতে কত হয়, -55 হয়ে যায়। তাপমাত্রা কমতে কমতে কত হয়, -55 হয়ে যায়। আর এই যে -55 হয়ে গেল, এই যে তাপমাত্রা কমতেছে, এটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। তাপমাত্রা কমাটা কি, পজিটিভ ল্যাপস রেট। ওকে, আর এই তাপমাত্রাটা প্রতি কিলোমিটারে কতটুকু কমে, 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস। সো যখন বাসায় রিভাইজ দিবা তোমরা এইভাবে হচ্ছে সুন্দরভাবে রিভাইজ দিবা। ওকে, ডান, ক্লিয়ার সবাই? সো এখন সবাই চোখ খুলতে পারো। সো দেখবা রিকল হয়ে গেছে অনেক কিছু। ওকে, রিকল হয়ে গেছে। হ্যাঁ, স্লাইডে সব থিওরি নোট করবে, এগুলো সবই পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এখন নোট না করতে পারলেও ক্লাস শেষে নোট করো। আমি যতটুকু পারছি লেখার চেষ্টা করছি, কারণ আমি যদি সব লাইন লিখতে গেতাম শেষ হইতো না। ওকে ওকে, আচ্ছা, তারপর আসো এখন হচ্ছে তার ঠিক পরের স্তরটা, সেটা কোনটা নিয়ে আলোচনা করব। ট্রপোস্ফিয়ারের পরে কি আসে, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরে কি আসে, স্ট্র্যাটোস্ফিয়ার আসে। এইটাকে বলা হয় আবার শান্ত মণ্ডল। এই মণ্ডলটারে কি বলে, ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধ, ক্ষুব্ধের উপরে কে আছে ভাইয়া, শান্ত আছে। সো একটু খেয়াল করো, এই স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে অবশ্যই কত থেকে স্টার্ট হবে, অবশ্যই হচ্ছে আমাদের 15 থেকে স্টার্ট হবে। 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বুঝতে পারছো, কত থেকে কত, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন দেখো, এখন খেয়াল করো এইখানে চাপটা কি, চাপটা অনেক কমতে থাকে। চাপটা কমতে কমতে, চাপটা এত ইম্পর্টেন্ট না, এটা মনে হয় 10 থেকে 1 মিলিমিটার হয়ে যায়, 10 মিলিমিটার থেকে 1 মিলিমিটার, বা 100 মিলিমিটার থেকে 10 মিলিমিটার হয়ে যায় আস্তে আস্তে কমতে কমতে। তো এটা এত ইম্পর্টেন্ট না, তাই আমি এটা লিখলাম না, আসবে না। এটা তাপমাত্রাটা লাগবে। এইখানে কি হয়, তাপমাত্রাটা বাড়তে থাকে। ঠিক আছে, ওই -55 থেকে, -55 ডিগ্রি সেলসিয়াস ছিল না, ওইখান থেকে বাড়তে বাড়তে -2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। দেখো তাপমাত্রা কি বাড়ছে না কমছে, -55 থেকে বাড়তে বাড়তে -2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখন তোমার তো মাথায় চিন্তা, আরে ভাই আপনি তো পড়াইছেন যত উপরে যাবে ঘনত্ব কমবে, তাপমাত্রা কমতে থাকবে, তাহলে এখানে তাপমাত্রা বাড়লো কেন, প্রশ্ন জাগে কিনা, কি ঝামেলা ভাই একটু বলেন তো। ঠিক আছে, তাপমাত্রাটা বাড়ার কারণটা কি? সো তাপমাত্রাটা বাড়ার মেইন কারণ হচ্ছে এই জায়গাটায় কে আছে জানো, ওজোন স্তর। ঠিক আছে, ও +2, আচ্ছা দাও +2 ডিগ্রি সেলসিয়াস, আমার কোনো সমস্যা নেই, বইয়ে যেটা আছে তাই। ঠিক আছে, +2 বইয়ে সমস্যা নেই। তাপমাত্রা বাড়তে বাড়তে +2 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ওকে, এখন এখন কথা হচ্ছে, মনে করো এত বাইরে গেছে কেন, ঠিক আছে, তাপমাত্রাটা কেন বাইরে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। দেখো আমাদের এই অঞ্চলটায় আছে হচ্ছে ওজোন স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ার এই অঞ্চলটায় কি আছে ভাইয়া, ওজোন লেয়ার আছে, ওজোন স্তর। তো ওজোন কি করে একটু চিন্তা করো, ওজোনটা কি করে বলো তো। ওজোন সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, ঠিক আছে, সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেগুলা কি করে, শোষণ করে, তাই না। সূর্যের অতিবেগুনি রশ্মিগুলা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, শোষণ করে। এবং এইখানে কি হয়, এই যে তাপ শক্তি আকারে এগুলো জমা হইতে থাকে। বুঝতে পারছো, এই কারণে এই যে এই লেয়ারটা, এখানে যেহেতু ওজোন স্তর আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের তোমার হচ্ছে ইয়াটা, স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রাটা কি হইতে থাকে, বাড়তে থাকে। কারণ কি, এখানে তো তাপ শক্তি আকারে জমা হয়। আমার কথাটা ধরতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। সো -55 ডিগ্রি সেলসিয়াস থেকে +2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সো এখানে উপাদানগুলো সেম, ট্রপোস্ফিয়ারে যেগুলো আছে সেম উপাদানগুলা, এখানে আর আলাদাভাবে লিখলাম না, সেম উপাদানগুলাই আছে। ঠিক আছে, সো এইখানে বলো, এখন এইটা প্রশ্ন করবে তোমাকে, এইখানে কি পজিটিভ ল্যাপস রেট না নেগেটিভ ল্যাপস রেট বলো তো, এই জায়গাটায় কি হবে, এটা হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। কি ল্যাপস রেট, নেগেটিভ ল্যাপস রেট। কারণ কি, তাপমাত্রা বাড়তেছে। তাপমাত্রা মানে কি, তাপমাত্রা বাড়া মানে হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। বুঝা গেছে, তাপমাত্রা যত বাড়বে ল্যাপস রেটটা কি হবে, নেগেটিভ হবে। ওকে, ডান। এখন আসেন আমরা কিছু দেখি। সো জেট বিমান, ঠিক আছে, জেট বিমান, জেট বিমান হচ্ছে যুদ্ধ জাহাজগুলো। আর কেন এই স্তর দিয়ে চলে, অনেকগুলা কারণ আছে। দেখো যুদ্ধ জাহাজগুলা কি হয়, যুদ্ধ জাহাজগুলা রাডারের বাইরে থাকে অনেক সময়, বা রাডার দিয়ে শনাক্তকরণ করা যায় না।
ঠিক আছে? আর যুদ্ধ জাহাজগুলোর জন্য অনেক গতি প্রয়োজন হয়, এই কারণে হচ্ছে এরা শান্ত মণ্ডল দিয়ে। আর এদেরকে যেন ট্রেস করা না যায়, অন্য দেশগুলো যেন যুদ্ধ বিমানগুলোকে ট্রেস না করতে পারে, বুঝতে পারছো? ট্রেস না করতে পারে, ঠিক আছে? এই কারণে জেট বিমানগুলা এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে, বুঝতে পারছেন খেলাটা? জেট বিমানগুলা কেন স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে? কেউ যেন এটাকে ট্রেস না করতে পারে, ওকে? আর অনেকে বলতেছে একবার তো অনেক নিচে দেখছিলাম, আসলে অ্যাটাক করার সময় তো নিচেই আসবে, বাট এরা কি করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে অ্যাটাক করে আসে না, ঠিক আছে? ওকে, এরা কি করে এক দেশ থেকে আরেক দেশের দিকে যায়, ওকে? ভাই আপনার ক্লাসের পর কি 2-3 রাইটারের বই পড়তে হবে না, আমার স্লাইডগুলোই পড়ো, তাইলেই হবে এনাফ, ঠিক আছে? ভাইয়া তো অ্যানালাইসিস করেই তোমাদের জন্য লেকচারগুলো তৈরি করি, ঠিক আছে? আর তাপমাত্রা আর চাপ কয়েকবার পড়লেই তোমার মনে থাকবে। চাপ শুধু প্রথমটারই মনে রাখো, আর কোনোটারই চাপ মনে রাখা লাগবে না, পরেরগুলোর তাপমাত্রা বলতেছে। তারপর দেখো, বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন, ঠিক আছে, বায়ুমণ্ডলে যে ওজনগুলো থাকে বেশিরভাগ ওজন কোন স্তরে থাকে? এই স্তরেই থাকে, বুঝা গেছে? এবং পৃথিবী পৃষ্ঠ থেকে ড্যাশ উপরে ওজন স্তর অবস্থান করে। তো এটা হচ্ছে 20 থেকে 40 কিলোমিটার, পৃথিবী স্তর পৃষ্ঠ থেকে 20 থেকে 40 কিলোমিটার উপরে ওজন স্তরটা থাকে, বুঝে গেছে? এই রেঞ্জের ভিতরে ওজন স্তরটা থাকে, কত থেকে কত? 20 থেকে 40 কিলোমিটার যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ভিতরে। তারপর এই অঞ্চলে কি থাকে না? কোনো জলীয় বাষ্প থাকে না, তাই একে কি বলা হয়? ঠিক আছে, তাই এখানে কি থাকে না বলো তো? ঝড় বৃষ্টিও থাকে না, ওকে? এই অঞ্চলে কি থাকে না? কোনো জলীয় বাষ্প থাকে না, তাই এই অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি বা ইয়াগুলা আছে, ঠিক আছে, কোনো কিছুই থাকে না। আর আবহাওয়াটা কি থাকে বলো তো? আবহাওয়াটা শান্ত থাকে। আবহাওয়াটা কি থাকে ভাইয়া? আবহাওয়াটা শান্ত থাকে। সো এখানে লিখে দাও, তাই ঝড় বৃষ্টিও থাকে না, তাই আবহাওয়া থাকে কি? শুষ্ক, ড্রাই এবং শান্ত। ক্লিয়ার? আবহাওয়াটা কি থাকে? শুষ্ক এবং শান্ত থাকে, ওকে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে মেন যে ইম্পর্টেন্ট জিনিস, বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন কই থাকে? এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, প্রশ্ন করা হয় যে ওজন স্তর কোথায় অবস্থিত, ঠিক আছে, ওজন স্তর কই অবস্থিত, তাহলে কি উত্তর দিবা বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? ওজন স্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, ওকে? তারপরে আসো, তারপরে আসো, বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন কই থাকে? বেশিরভাগ ওজন এই স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে। তো তারপরে যদি আমরা আসি, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে 20 থেকে 40 কিলোমিটার এই রেঞ্জের ভিতরে ওজন স্তরটা থাকে। অনেক জায়গায় দেখবা 20 থেকে 30 আছে, বাট 20 থেকে 40টা হচ্ছে অ্যাকচুয়াল। তারপর দেখো কোনো জলীয় বাষ্প থাকে না, তাই ঝড় বৃষ্টিও থাকে না, আবহাওয়া থাকে শুষ্ক এবং শান্ত। আবহাওয়া কি থাকে? ড্রাই এবং শান্ত থাকে, ওকে? তাহলে ট্রপোস্ফিয়ার গেল, স্ট্র্যাটোস্ফিয়ার গেল। এদের চাপমাত্রা কত? চাপমাত্রাটা লাগবে না এদের। তারপর এদের চাপ খুবই কম, এদের চাপটা হচ্ছে মনে করো তোমার, আমরা যদি বলি স্ট্র্যাটোস্ফিয়ারের চাপ কত? এই 1 মিলিমিটার থেকে 10 মিলিমিটারের মধ্যে থাকে, 1 থেকে 10 মিলিমিটার, মানে চাপ খুবই কম। আমি যদি বইয়ে দেখাই, দেখো, দেখো বইটায় আসো একটু, দেখো যা পড়াচ্ছি সবই বইয়ে আছে, তো তোমরা যদি একটু বইয়ে আসো, দেখো খেয়াল করো, ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, দেখো ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ারটা আছে। প্রতি কিলোমিটারের তাপমাত্রা 7 ডিগ্রি হারে হ্রাস পেয়ে 12 কিলোমিটার উচ্চতায় -55 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক আছে? ট্রপোস্ফিয়ারের ঝড় ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে, প্রায় সব ধরনের বিমান এই অঞ্চলেই চলাচল করে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। তারপর দেখো, এই যে অনেকে যে ভুলটা করে বই না বুঝে, দেখো অপরদিকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এখানে কি আর ট্রপোস্ফিয়ার আছে? দেখো এখানে কি নিয়ে আলোচনা করছে বলো তো? এই জায়গাটায় কি নিয়ে আলোচনা করছে? বইটাও দেখো, বই পড়ার সময় যে তোমাদের সতর্ক থাকতে হবে
দেখো অন্যদিকে কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এই অঞ্চল, ভালোভাবে বুঝো, এই অঞ্চলে দিয়ে জেট বিমান চলাচল করে। এখন অনেকে তো বুঝে স্ট্র্যাটোস্ফিয়ার এইখান থেকে শুরু, দেখো অনেকে যে বোকামিটা করে, অনেকে বলে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তো ভাই এখান থেকে শুরু, তাহলে জেট বিমান চলাচল করে এটা কই বলছে, ট্রপোস্ফিয়ারে বলছে না স্ট্র্যাটোস্ফিয়ারে বলছে? একটু চিন্তা করো তো ভালোভাবে, বলো তো কি বলছে, ট্রপোস্ফিয়ার বলছে না স্ট্র্যাটোস্ফিয়ার বলছে? এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার বলছে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রেখো। তারপর দেখো এখানে স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করছে। ট্রপোস্ফিয়ারের পর 15 থেকে 50 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ঠিক আছে? এইখানে 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। আর চাপটা কি হয়ে যায় দেখো অনেক কম, 10 থেকে 1 মিলিমিটার হয়ে যায়, 10 মিলিমিটার থেকে 1 মিলিমিটারের মধ্যে হয়ে যায়। সো চাপটা এত ইম্পর্টেন্ট না, এই কারণে আমি লিখে দিচ্ছি না, কারণ তোমরা কিছু স্টুডেন্ট আসো সবই মুখস্থ করবা, বাট দিন শেষে এত মুখস্থ করে তো লাভ নাই, ঠিক আছে? পরীক্ষার কটটুক আসে। তো এখন মেসোস্ফিয়ার নিয়ে আলোচনা। এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্য আলোর মধ্যস্থ ক্ষতিকর ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর, অক্সিজেন থেকে সৃষ্টি হয়, ওজোন দ্বারা ইউভি রশ্মি শোষণের ফলে এই স্তরে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি ঘটে। এই স্তর, এই ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে আছে। শেষ, যা বলছি তাই আছে। ওকে, ডান, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? সবাই একটু বলো, এই পর্যন্ত যা পড়ছি তাতে কোনো কনফিউশন আছে? বই থেকেও দেখাই দিচ্ছি। ওকে, আর আমরা স্লাইডে আরো সুন্দরভাবে সাজায় পড়ছি। ওকে, যেন ধাপে ধাপে আমার যতটুকু পড়া লাগবে সেটা যেন পড়তে পারি। এখন আসা হচ্ছে মেসোস্ফিয়ার অঞ্চল বা শীতলতম অঞ্চল, ঠিক আছে? এই অঞ্চলে কি হয়, আবার তাপমাত্রাটা কমতে থাকে। এটা কত, এটা কত কিলোমিটার, এটা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। এটা কত, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 85 কিলোমিটার। সো আমি যেগুলো আগে লিখতেছি দেখো, এই যে রেঞ্জটা কিন্তু পরীক্ষায় আসবে। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, রেঞ্জটা কিন্তু লাগবেই, রেঞ্জটা পরীক্ষায় আসবেই। ওকে, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। এটার তাপমাত্রা কত, এটা যত উপরে যাইতে থাকে এটার তাপমাত্রা কমতে থাকে, এক পর্যায়ে গিয়ে মাইনাস 193 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বুঝো, এটা কত উচ্চতায়, প্রায় মনে হয় 83 কিলোমিটার উচ্চতায় গিয়ে, ঠিক আছে, -193 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যেটা হচ্ছে সবচেয়ে বেশি শীতলতম জায়গা, ঠিক আছে? এটা সবচেয়ে শীতলতম অঞ্চল, এটাকে কি বলা হয়, মেসোস্ফিয়ার বলা হয়। মেসোস্ফিয়ারে কি বলা হয়, মেসোস্ফিয়ারটা হচ্ছে আমাদের সবচাইতে শীতলতম অঞ্চল, ঠিক আছে? -193 ডিগ্রি সেলসিয়াস না -93, আমার মতে মনে হয় -93 ডিগ্রি সেলসিয়াস, 100 হবে না, ঠিক আছে? -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। ওকে, দেখো এই ডাটাগুলো আমারই মনে থাকে না, 193 আর 93 প্যাচ লাগাই ফেলছি। তোমাদের কি অবস্থা করতে হবে বোঝা গেছে? তোমাদের বারবার পড়তে হবে, ঠিক আছে? তোমাদের কি করতে হবে, বারবার পড়তে হবে। ওকে, আমারই মনে থাকে না, এত বছর ধরে পড়াই, তো তোমাদের কি করতে হবে, বারবার মনে রাখতে হবে। ওকে, -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। আর উপস্থিত উপাদানগুলো কি এখানেও সেম, মানে আগে যেগুলো ছিল এগুলা এখানেও আছে। আর চাপমাত্রা কি খুবই কম, মানে হচ্ছে একই রকম, এখানে চাপ কি খুবই কম, এখানে বইয়েও ডাটা দেয় নাই, এটা একের থেকেও কম থাকে চাপ। ওকে, সো এই কারণে মেসোস্ফিয়ারকে কি বলা হয়, শীতলতম অঞ্চল বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউ আসবে, আমি প্র্যাকটিস করাবো, টেনশন করো না। এমসিকিউ যেগুলো আসবে, ঠিক আছে, আমি প্র্যাকটিস করাই দিব, টেনশন করো না। ওকে, সো দেখো তাহলে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত, 50 থেকে 85 কিলোমিটার, আর তাপমাত্রা কত, -93 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো এইটার বৈশিষ্ট্যগুলো লাগবে আমাদের, কি লাগবে, বৈশিষ্ট্যগুলো লাগবে। সো এই পর্যন্ত যা যা পড়াইছি তোমাদের কারো কোনো কনফিউশন আছে? দেখো এটা কি বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছায়, কোন অবস্থায় পৌঁছায় ভাইয়া, এটা হচ্ছে শীতলতম অবস্থায় পৌঁছায়। সো এটাই প্রায় প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসে হচ্ছে উল্কা, উল্কার নাম শুনছো তোমরা, উল্কা, মেটেওর। উল্কার ইংলিশ কি, উল্কার ইংলিশ হচ্ছে মেটেওর। দেখবে যে আমি ফিগারটা একটা উল্কা দিয়ে রাখছি। সো এই যে পৃথিবীর দিকে যে উল্কাগুলা আসে,
উল্কাগুলা তো একদম পুরা বিশাল বিশাল আগুনের পিণ্ডর মতো হয়, ঠিক আছে? এগুলা এসে এই স্তরে ধ্বংস হয়। সো উল্কাগুলা কি হয়? উল্কাগুলো এই স্তরে এসে ধ্বংস হয়। দেখছো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে, ঠিক আছে, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রাখছে। সো ওই যে মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসে যে উল্কাগুলা আছে, উল্কাগুলা কি হয়? এই স্তরে আইসা ভ্যানিশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছো? এই স্তরে এসে কি হয়? উল্কাগুলা ধ্বংস হয়ে যায়। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। আর এইখানে কি হয়? এই অঞ্চলটায় পারমাণবিক যে অক্সিজেনগুলো আছে, পারমাণবিক অক্সিজেন এই অঞ্চলে বিরাজ করে। পারমাণবিক অক্সিজেন এই অঞ্চলে বিরাজ করে। সো এই কয়েকটা ডাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা তো শীতলতম অঞ্চল, কারণ কি এটার টেম্পারেচার কত হয়ে যায়? -93 ডিগ্রি সেলসিয়াস। ওকে, -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ওকে, কোনটা শীতলতম অঞ্চল? মেসোস্ফিয়ার। ভালোভাবে বুঝছো, মেসোস্ফিয়ারটাকে কি বলা হয়? শীতলতম অঞ্চল বলা হয়। ওকে, কেন ধ্বংস হয়? কারণ কি এই জায়গাটা কি অনেকটা হচ্ছে জাস্ট এই উল্কাগুলা কি অগ্নিপিণ্ড, তাই না? আর এটা কি টেম্পারেচার খুবই কম, টেম্পারেচার খুবই কম, -93 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারগুলো কি করে? এই যে উল্কাগুলাকে ভ্যানিশ করার জন্য চেষ্টা করে, ঠিক আছে? পারমাণবিক অক্সিজেন কি? পারমাণবিক অক্সিজেন কি? সিঙ্গেল অক্সিজেন। অক্সিজেন তো অণু আকারে থাকে। এই পারমাণবিক অক্সিজেন যেগুলো সিঙ্গেল অক্সিজেন, এটাকে কি বলা হয়? পারমাণবিক অক্সিজেন বলা হয়। বুঝতে পারছো? তাহলে ট্রপোস্ফিয়ার গেল, স্ট্রাটোস্ফিয়ার গেল, ঠিক আছে? এমনি অক্সিজেন, এটা তো অক্সিজেন অণু। এমনি অক্সিজেন যেটা দেখো, অক্সিজেন তো অণু হিসেবে থাকে। আর এই জায়গাটায় কি হিসেবে থাকে? পরমাণু হিসেবে থাকে। আমরা ভূপৃষ্ঠে যে অক্সিজেনগুলো পাই, এগুলো কি অক্সিজেন অণু আকারে থাকে। বাট ওই অঞ্চলটায় অক্সিজেনটা পরমাণু আকারে বিরাজ করে, অণু আকারে থাকে না। বুঝতে পারছো? অক্সিজেনটা কি আকারে বিরাজ করে? পরমাণু আকারে বিরাজ করে। ওকে, ঠিক আছে। তারপর আসো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রিম স্তরটা, মানে হচ্ছে মেসোস্ফিয়ার পর্যন্ত আমরা বলি কি এটাকে হোমোস্ফিয়ার বলি, মানে এগুলা রেঞ্জের ভিতরে থাকে। আর এই থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এটা কি হয়? এখানে তাপমাত্রা বাড়তে থাকে আবার, ঠিক আছে? এটা হচ্ছে 50 থেকে, এগুলা সূর্যের, মানে এগুলা দেখা গেছে হচ্ছে ওই বায়ুমণ্ডলের রেঞ্জ থেকে বাইরে। এগুলো হচ্ছে 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে বিশাল অঞ্চল, ঠিক আছে? 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এখানে কি হয়? এইখানে হচ্ছে গ্যাসের কণাগুলো আয়ন আকারে বিরাজ করে, ঠিক আছে? কারণ এখানে হিটটা অনেক বাড়তে থাকে, অ্যান্ড হিটটা বাড়তে 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 মানে বিশাল হয়ে যায়। মানে হচ্ছে দেখা যায় হচ্ছে কখনো কখনো 427 থেকে নিয়ে 1727 পর্যন্ত হয়ে যায়। মানে প্রায় হিট এত বাড়ে, 427 থেকে শুরু করে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এত পরিমাণে হিটটা হয়ে থাকে। ওকে, সো বুঝতেই পারতেছো বিশাল, মানে হচ্ছে নেগেটিভ থেকে স্টার্ট করে -93 থেকে স্টার্ট করে, ঠিক আছে, প্রায় হচ্ছে মনে করো বাড়তে 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 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। ওকে, আর এখানে তো চাপ অনেক কম। আর উপাদানগুলো কি আয়ন আকারে থাকে, যেমন হচ্ছে অক্সিজেন প্লাস আয়ন, ও প্লাস আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, তারপর নাইট্রোজেন আয়ন, সব কিছু আয়ন আকারে থাকে, ঠিক আছে? এই কারণ এত হিটে, এই এক্সট্রিম হিটে অণু পরমাণু সব তো আয়ন আকারেই থাকবে, প্লাজমা স্টেটে থাকবে। সো এই কারণে এদেরকে কি বলা হয়? আয়নোস্ফিয়ারও বলা হয়। এখানে সব কিছু আয়ন আকারে থাকবে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই থার্মোস্ফিয়ারের পরে কি আর কিছু নাই? তোমাদের মনে তো প্রশ্ন জাগে, ভাই থার্মোস্ফিয়ার তো বুঝলাম, থার্মোস্ফিয়ারের পরে কি আছে? থার্মোস্ফিয়ারের পরে আছে হচ্ছে এক্সোস্ফিয়ার, যেগুলো আমাদের সিলেবাসে আলোচনা করা নাই। এক্সোস্ফিয়ারের পরে কি আছে ভাইয়া? চুম্বকোস্ফিয়ার আছে। এরপরে আরো অনেক কিছু আছে, যেগুলা তোমরা হচ্ছে জানতে পারবা যখন হচ্ছে তোমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করবা, ঠিক আছে? সব কিছু নিয়ে আলোচনা করবা বা সব কিছু নিয়ে যখন চিন্তা ভাবনা করবা, ওই চিন্তাটা অনেক বড় চিন্তা, ঠিক আছে? ওই চিন্তা যখন করতে যাবা না, তখন হচ্ছে তোমার ভিতরে ওই সেকুলারিজমটা বা হচ্ছে আমি আল্লাহ বিলিভ করি না বা আল্লাহ বলতে কেউ এক্সিস্ট করে কিনা, ওই ধারণাটা থাকবে না। কারণ তোমার মাথায় তখন প্রশ্ন আসবেই, এত কিছু, এই যে মহাবিশ্বটা, এটা কে তৈরি করছে, কে সৃষ্টি করছে, কে নিয়ন্ত্রণ করতেছে, বা কার ইশারায় হচ্ছে? এগুলো কি কোনো মানুষের দ্বারা সম্ভব? নিশ্চয়ই এইগুলার ঊর্ধ্বে কেউ একজন আছে, ঠিক আছে? তো
তো তখন তোমার সৃষ্টিকর্তার প্রতি যে বিলিফটা আছে, ঠিক আছে, সব কিছু তোমার মাথায় এসে পড়বে। ওকে, ক্লিয়ার? সো এখানে আয়োনোস্ফিয়ারে, ঠিক আছে, আয়োনোস্ফিয়ারে তোমার কি কি পড়া লাগবে বা থার্মোস্ফিয়ারে কোন কোন ডাটাগুলো পড়া লাগবে এটা জাস্ট একটু বলতেছি। ঠিক আছে, এই স্তরে আমাদের কি অবস্থিত আমরা যদি বলি, এই স্তরটাই হচ্ছে আমাদের কিসের কেন্দ্র? এটা আচ্ছা, এই দুইটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে। সৌর আলোর ড্যাশ শোষণ করে, রশ্মি শোষণ করে। তো সৌর আলোর কি করে? ইউভি রশ্মি, ইউভি রশ্মির, ঠিক আছে। ও আচ্ছা, স্যাটেলাইট, সরি, মহাকাশ গবেষণা কেন্দ্রগুলা কোথায় অবস্থিত, বা স্যাটেলাইটগুলা, ঠিক আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র কেন্দ্র বা স্যাটেলাইটগুলা, স্যাটেলাইটগুলা কোথায় অবস্থিত? আয়োনোস্ফিয়ারে। তো প্রায় প্রশ্ন করা হয় স্যাটেলাইটগুলা কই অবস্থিত, ঠিক আছে, এগুলো হচ্ছে আয়োনোস্ফিয়ারে অবস্থিত। ওকে, তারপরে দেখো সৌর আলোর যে এই যে নিয়ার আয়ার, ফার আয়ার, এগুলো পড়ছো না? সো ফার আয়ারগুলা, সরি, এগুলো হচ্ছে ইউভি রশ্মি। ইউভি রশ্মির অনেকগুলো টাইপ আছে, ইউভি টাইপ এ, ইউভি বি, ইউভি সি। সো এই স্তরে ইউভি রশ্মি শোষণ করে। হ্যাঁ, তারপরে এই স্তরে কি হয়? এইখানে তোমার হাইড্রোজেন আর হিলিয়াম, এই গ্যাসগুলোর প্রাধান্য অনেক বেশি। এই জিনিসটা একটু মাথায় রাখবা, কি কি? হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসগুলোর প্রাধান্য অনেক বেশি। আর থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কি বলে জানো? ঠিক আছে, থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলা হয় হচ্ছে কেনেলি হ্যাভিসাইড। ঠিক আছে, কেনলি হ্যাভিসাইড স্তর বলা হয়। এত কম জায়গা দিছো কেন এখানে? কেনেলি হ্যাভিসাইড। থার্মোস্ফিয়ারের নিচের অংশটাকে কি বলা হয়? কেনেলি হ্যাভিসাইড। ঠিক আছে, হ্যাভিসাইড। তো থার্মোস্ফিয়ারের নিচের অংশটাকে কি বলা হয়? ক্যানেলি হ্যাভিসাইড অঞ্চল বলা হয়। কেন বলা হয়? এই স্তরটা হচ্ছে বেতার তরঙ্গ যেটা আছে, এই যে রেডিও ওয়েভ, ঠিক আছে, বেতার তরঙ্গটাকে প্রতিফলিত করে। বুঝতে পারতেছো? রেডিও ওয়েভটা কোন জায়গায় গিয়ে ফিরে আসে? বেতার তরঙ্গকে কি করে? প্রতিফলিত করে। তাহলে দেখো, আমাদের এই যে থার্মোস্ফিয়ার, এইখানে আমরা যে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলা বা স্যাটেলাইটগুলা যেগুলো আছে, ঠিক আছে, একটু বুঝো। এই স্তর কি হয়? মহাকাশ গবেষণা কেন্দ্র বা স্যাটেলাইটগুলা, বুঝতে পারছো? স্যাটেলাইটগুলো অবস্থিত। ভালোভাবে বুঝো, মনোযোগ দাও, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। এই স্তরে কি হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্যটা অনেক বেশি। হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস বেশি থাকে। তারপর দেখো সৌর আলোর ইউভি রশ্মি এরা কি করে? ঠিক আছে, সৌর আলোর ইউভি রশ্মি এরা শোষণ করে। আর হচ্ছে ইউভি রশ্মির মানে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যগুলো এরা শোষণ করতে পারে। ঠিক আছে, এই ইউভি রশ্মির তো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে। সো বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যগুলো রশ্মি শোষণ করে। তারপর দেখো থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কি বলা হয়? ক্যানেলি হ্যাভিসাইড বলা হয়। ক্যানেলি হ্যাভিসাইড কেন বলা হয়? কারণ এরা বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। কি করে? বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। সবাই একটু মনোযোগ দাও। আমি সবার শেষে তোমাদের কমেন্টগুলো পড়বো না। আমি যদি এখন তোমাদের কমেন্ট পড়তে চাই, আমি কিন্তু পড়াইতে পারবো না। হ্যাঁ, তাহলে দেখো এই স্তরে মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে। তারপরে এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্যটা অনেক বেশি। আবার সৌর আলো, সৌরজগতের বা সূর্যের আলোর যে ইউভি রশ্মিগুলো আছে, ইউভি রশ্মিগুলো বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো এই স্তরটা শোষণ করে ফেলে। তারপর দেখো থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কি বলা হয়? ক্যানেলি হ্যাভিসাইড বলে। ক্যানেলি হ্যাভিসাইড বলে। হ্যাঁ, নিচের অংশকে কি বলা হয়? ক্যানেলি হ্যাভিসাইড বলে। আর এই স্তরটা কি করে? বেতার তরঙ্গে প্রতিফলিত করে। দেখো এতক্ষণ আমরা যা পড়ছি, এটার একটা বার্ডস আই ভিউ যদি আমরা দেখতে চাই, দেখো আমরা এতক্ষণ যা পড়ছি এখন সব আমরা দেখব। ঠিক আছে, জাস্ট ছোট্টভাবে দেখব। একটু দেখো, মনোযোগ দাও, সব বুঝবে। এই পিকচারটা দেখলেই তোমার সব কিছু হয়ে যাবে। দেখো আমাদের ভূপৃষ্ঠের ঠিক উপরের অঞ্চলটা কি? ট্রপোস্ফিয়ার। দেখো এখন তোমার ক্লিয়ার হইতে থাকবে। ট্রপোস্ফিয়ার, এখানে কি থাকে? এটার রেঞ্জটা কি আমরা দেখছি 15 থেকে 20 কিলোমিটারের ভিতরে, 0 থেকে 15 কিলোমিটার থাকে। এটা আমি গুগল থেকে পিকচার নিছি, তো ওরা 20 কিলোমিটার বলছে। সো এইগুলো তোমার দেখার দরকার নেই, তোমার দেখা দরকার স্তরগুলা। এখানে কি চলতেছে দেখো তো? এরোপ্লেন, যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার, এগুলো চলতেছে। তারপর দেখো স্ট্রাটোস্ফিয়ার,
এইখানে কি আছে, জেড প্লেন চলতেছে, আবার দেখো এখানে কি দেওয়া আছে, ওজোন লেয়ার আছে, তাই না, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর দেখো মেসোস্ফিয়ার, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা দেখতেছি উল্কাপিণ্ড যেগুলো আছে, কারণ কি এটা শীতলতম অঞ্চল, উল্কাপিণ্ডগুলো এসে এখানে ধ্বংস হচ্ছে, ওকে, কারণ এটা শীতলতম অঞ্চল। তারপর দেখো এই থার্মোস্ফিয়ার, বা এটাকে কি বলি, আয়নোস্ফিয়ারও বলি, আয়নোস্ফিয়ার বলি। এইখানে কি আছে, এইখানে স্যাটেলাইটগুলো আছে, তাই না, স্যাটেলাইটগুলো বা মহাকাশ গবেষণা কেন্দ্র আছে। তারপর এর উপরে কি হয়, থার্মোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারে রকেটগুলো, রকেট চলাচল করে, দেখো রকেট, বুঝে গেছে, রকেট তো নিচ থেকেই যাচ্ছে, বাট এক্সোস্ফিয়ারে গিয়ে, থার্মোস্ফিয়ার পার হয়ে এক্সোস্ফিয়ারে গিয়ে রকেটটা চলাচল করে। সো পুরা ভিউটা দেখতে পারতেছো। অরোরা কি, অরোরা আমিও নিজে জানি না ভাই, ঠিক আছে, আমি তো আর ওই যে কেমিস্ট্রি নিয়ে পড়ছি, আমি তো আর জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ি নাই, বুঝতে পারছো দিন শেষে। তো অরোরাটা আমার জানা লাগবে, ঠিক আছে, কারণ গুগল থেকে একটা পিকচার নামাইছি, আর তো দেখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো, তাইলেই হয়েছে। আর এই এই যে এই ভ্যালুগুলো, এইগুলো দেখার দরকার নেই, আমি যে ভ্যালুগুলো লিখে দিচ্ছি, কারণ বইয়ের ভ্যালুগুলাই তোমার দিন শেষে কাজে লাগবে, এই ভ্যালু দেখার দরকার নেই, আমি জাস্ট একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তারপর আসো সামনে যাই। আচ্ছা, এই পিকচার দিয়ে এখন আপাতত বুঝবো না, একটা জিনিস আমি বুঝাচ্ছি, আর এই পিকচারটা আমি তোমাদের দিয়ে দিব, এটাও আরেকটু সুন্দর পিকচার, সবই আছে, ঠিক আছে, এই পিকচারে কিছু ভুল আছে, ঠিক আছে, এই ভুলগুলো একটু ঠিক করে নিও, যেমন থার্মোস্ফিয়ার দিয়ে রকেট চলে, আর স্যাটেলাইটটা এক্সোস্ফিয়ারে দেওয়া আছে, এই দুইটা ভুল আছে, হ্যাঁ, ওকে, মানে গুগলে সব কিছু ঠিক না। আচ্ছা, এই গ্রাফটা তোমাদের বইও আছে, এই গ্রাফটা আমি তোমাদের আগে দেখাবো, বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের হোমোস্ফিয়ার, একটু ভালোভাবে বুঝো, হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার বুঝতে হবে। দেখো দেখো এত প্যারা নিও না, আরেকটু পড়লেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, আরেকটু পড়লেই শেষ হয়ে যাবে, আর বেশি পড়াবো না, যে ইনফরমেশনগুলো পড়াইছি ওইগুলাই রিঅ্যারেঞ্জ করে দিব। মাসুম, ওয়েট করো, ধৈর্য ধরো, ঠিক আছে, 1 ঘন্টা হয়েছে মাত্র। সো যেগুলো পড়াইছি এইগুলাই হচ্ছে রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি, নতুন কিছু আসবে না, ওকে, নতুন কিছু আর আসবে না, ওয়েট করো। সো দেখো আমাদের, সো একজন সুন্দর প্রশ্ন করছে, না আজ মহাকাশ গবেষণা স্টেশনে এত তাপমাত্রা ওইখানে কিভাবে থাকে, ওইভাবেই তো ম্যাটেরিয়ালগুলো বিল্ড করা হয়, নাসা কেন, ঠিক আছে, না তো তুমি আমি সুন্দর করে একটা রকেট বানায়, রকেট তো সবাই বানায়, ঠিক আছে, বানায় চলে যেতে পারতাম, বাট ম্যাটেরিয়ালগুলো ওইভাবে বিল্ড করা হয় বছরের পর গবেষণা করে, যেটা ওই টেম্পারেচারে, ওই কন্ডিশনে, ওই অ্যাটমসফিয়ারে সার্ভাইভ করবে, বুঝতে পারছো। ওকে, খেয়াল করো আমাদের হেটারোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার জিনিসটা কি। দেখো আমাদের ট্রপোস্ফিয়ার, একটু বুঝো, আমাদের ট্রপোস্ফিয়ার, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই পর্যন্তটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে হোমোস্ফিয়ার। কেন হোমোস্ফিয়ার বলা হয়, এইখানে যে উপাদানগুলো আছে, যেমন হচ্ছে গ্যাসীয় যে উপাদানগুলো আছে না, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি সমভাবে বিস্তৃত থাকে। হোমো মানে কি, হোমো মানে হচ্ছে সমানভাবে বিস্তৃত থাকা, ঠিক আছে, হোমো মানে কি, হোমো মানে হচ্ছে সমানভাবে বিস্তৃত থাকা, বুঝতে পারছো, হোমো মানে কি, সমানভাবে বিস্তৃত থাকা, বুঝে গেছে। সো এই কারণে এদেরকে কি বলা হয়, হোমোস্ফিয়ার বলা হয়। আর হেটারোস্ফিয়ার কি, এইখানে যে গ্যাসগুলা থাকে এইগুলো হচ্ছে সমানভাবে সব জায়গায় বিস্তৃত থাকে না। যেমন এখানে ভারী গ্যাসগুলো, এখন একটু মনোযোগ দাও, এইখানে ভারী গ্যাসগুলা নিচের দিকে থাকে, ধরো অক্সিজেন একটু ভারী গ্যাস, আর হালকা গ্যাসগুলো কি থাকে, উপরের দিকে থাকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এগুলা কি হালকা গ্যাস না, সো এরা উপরের দিকে থাকে, আর ভারী গ্যাসগুলো নিচের দিকে থাকে, এই কারণে এদেরকে বলা হয় হেটারো, মানে বিষম, মানে সমানভাবে বিস্তৃত না। যেমন এই জায়গায় একটু মনোযোগ দাও, নাইট্রোজেন, এই জায়গায় নাইট্রোজেনটা যখন এইখানেও আছে, নাইট্রোজেন এইখানেও আছে, মানে সব জায়গায় আছে, আবার নাইট্রোজেন এইখানেও আছে, মানে কোনো জায়গায় কম বেশি নাই, সমানভাবে বিস্তৃত। আবার অক্সিজেন নিচেও থাকে, উপরেও থাকে। বাট হেটারো মানে কি, হেটারো মানে হচ্ছে ভাইয়া, হেটারো মানে হচ্ছে এইখানে ভারীগুলা নিচের দিকে থাকবে, হালকাগুলা উপরের দিকে থাকবে। আমি কি বুঝাইতে পারছি হোমো আর হেটারো কেন বলা হয়, হোমো আর হেটারো কেন বলা হয়।
আমি আরেকবার বলতেছি, হোমো মানে কি বোঝায় ভাই বলো? ঠিক আছে, হোমো মানে হচ্ছে সমান, মানে সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকবে। ধরো নাইট্রোজেন গ্যাস, হোমোস্ফিয়ার মানে কি নাইট্রোজেন গ্যাসটা সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকবে, অক্সিজেন গ্যাসটা হোমোস্ফিয়ারে সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকবে। ঠিক আছে, আর মনে করো ওইখানে হচ্ছে কি বলে কার্বন ডাইঅক্সাইডটা হোমোস্ফিয়ার অঞ্চল, এই যে তিনটা অঞ্চল ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটাকে হোমোস্ফিয়ার বলে, এখানে সমানভাবে বিস্তৃত থাকবে ভাইয়া। আর হেটারোস্ফিয়ার মানে কি? হেটারোস্ফিয়ার মানে হচ্ছে সবগুলা গ্যাস সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকবে না বা সমানভাবে ছড়ায় থাকবে না, ভারীগুলা নিচে থাকবে আর হালকাগুলা উপরে থাকবে। কি বলতেছি ভাইয়া? ভারীগুলা কি থাকবে? নিচে থাকবে, হালকাগুলা উপরে থাকবে। সো ভারীগুলা যখন নিচে, হালকাগুলা যখন উপরে, এটাকে কি বলা হয়? হেটারো, মানে বিষমভাবে। বুঝতে পারছো? এখানে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস নিচেও আছে উপরেও আছে, কোনো ভারী হালকার কোনো ব্যাপার স্যাপার নাই। আর এখানে ভারীগুলা, হেটারোস্ফিয়ার অঞ্চলে ভারী গ্যাসগুলো নিচের দিকে, হালকা গ্যাসগুলো উপরের দিকে। এখন ক্লিয়ার? আচ্ছা, এটা গেল একটা, বই একটা গ্রাফ আছে, এটা বুঝতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, এটা এইটুকু আপাতত মুছি। এখন দেখো, আমরা এক জায়গায় তাপমাত্রা কমে এক জায়গায় তাপমাত্রা বাড়ে, এই জিনিসটা দেখলাম না? দেখো এইখানে কি হচ্ছে, উচ্চতা বাড়তেছে, তাই না? উচ্চতা বাড়তেছে। আর এই যে দেখো এখানে কত, 30 ডিগ্রি সেলসিয়াস, ভালোভাবে দেখো ডিগ্রি সেলসিয়াস, এখানে কত 30 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে কত -90 ডিগ্রি সেলসিয়াস। মানে কি এই যে লাল গ্রাফটা, এটা কি টেম্পারেচার বোঝাচ্ছে? মানে এই দিকে আসা মানে কি, গ্রাফটা উচ্চতার সাথে সাথে এই দিকে আসা মানে কি তাপমাত্রা কমা না বাড়া? বলো তো, এই দিকে আসা মানে কি তাপমাত্রা কমা না বাড়া? একটু বলো তো। তাপমাত্রা কমতেছে। আর ডান দিকে যাওয়া মানে কি, দেখো তো, ডান দিকে যাওয়া মানে কি তাপমাত্রা বাড়া। ঠিক আছে, এই যে দেখো এইখানে হালকা একটু হালকা হালকা নীল আছে, এই লেয়ারটারে বলা হয় হচ্ছে ওজোন লেয়ার। মানে এইখান থেকে ওজোন লেয়ারটা আছে এই পর্যন্ত, এই পর্যন্ত লেয়ারটা কি ওজোন লেয়ার। আমি যে ডট ডট দিছি, এটারে কি বলে বাবা? এটারে বলে হচ্ছে ওজোন লেয়ার। ঠিক আছে, এটাকে কি বলে? ওজোন লেয়ার বলে, ওজোন লেয়ার। বুঝতে পারছো? এখন আসো, এখন আসো। সো যত উচ্চতা বাড়তেছে, দেখো প্রথম দিকে কি হচ্ছে, তাপমাত্রাটা কমতেছে। ঠিক আছে, -55 পর্যন্ত আসছে না? মনে আছে এই যে ট্রপোস্ফিয়ারে কি আসছিল, -55 পর্যন্ত আসছিল। দেখো এই যে এই জায়গাটা দেখো, -50। তো তাপমাত্রা কি হচ্ছিল, কমতেছিল। আস্তে আস্তে দেখছো তাপমাত্রা আবার বাড়তেছে 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 বাড়তেছে। কত ডিগ্রি সেলসিয়াস গেছে দেখো, 0 থেকে একটু বেশি, 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। কারণ কি, দেখো কোন জায়গাটায় তাপমাত্রা বাড়তেছে, খেয়াল করছো? ওজোন লেয়ারের কারণে তাপমাত্রা বাড়তেছে। মানে আমরা এতক্ষণ যে কথাবার্তা বলছি, এগুলো গ্রাফিক্যাল ভিউ দেখতেছি। ওকে, তারপরে দেখো, তারপরে দেখো আবার কি হচ্ছে, দেখো মেসোস্ফিয়ার গিয়ে তাপমাত্রা কমতেছে কমতেছে কমতেছে, একবারে -93 পর্যন্ত এসে পড়ছে না? দেখো তো, 90-র ঘর কাছাকাছি। আবার দেখো এই যে থার্মোস্ফিয়ারে গিয়ে আবার কি হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। দেখো একদম অসীম পর্যন্ত চলে গেছে, তাপমাত্রা বাড়তেছে। এখানে গ্যাপ দিয়ে কি বুঝাইছে, এটা চলতেই আছে, তাপমাত্রা বাড়তেছে, ওইখানে আর কমবে না। কারণ ওইখানে তো আস্তে আস্তে সূর্যের কাছাকাছি চলে যেতেছে, যেতে যেতে তখন কি তাপমাত্রা বাড়তে থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, এটা কেন পড়াইলাম? এই ফিগারটা বইয়ে আছে এবং এই ফিগারটা কখনো না কখনো কোনো অ্যাডমিশন টেস্টে দিতে পারে, বলা তো যায় না। ঠিক আছে, এটা দিতে পারে। এখন এটা গেল, এটা তো বুঝছেন। আর চাপের গ্রাফটা দেখেন, চাপের গ্রাফটা একদম সহজ। এই যে এখানে হালকা সবুজ একটা গ্রাফ দেখতেছেন, দেখতেছেন কিনা? এই দেখেন, যত হচ্ছে আমি উচ্চতায় যাচ্ছি, ঠিক আছে, যত যাচ্ছি সামনের দিকে যাচ্ছি, চাপ কি হচ্ছে, তত কমতেছে। দেখেন সামনের দিকে যাচ্ছি, চাপ কি হচ্ছে, কমতেছে। ওকে, সো এটা কি চাপের গ্রাফটা, চাপের গ্রাফটা। ঠিক আছে, সো চাপ মাত্রা। সো এটা নিয়ে আর কোনো প্যারা নাই। ঠিক আছে, চাপ কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে, সামনের দিকে যত মুভ করতেছি চাপ তত কি হচ্ছে, কমতেছে। এখন আসো, এখন আসো, এখন খেয়াল করো, আমরা একটু বয়ে যাই। দেখো এরপরে কিছু প্রশ্ন সলভ করবো, তারপরে এই ছুটি, টেনশন করো না, নতুন কিছু পড়বো না। এতক্ষণ যা পড়ছে এখানেই শেষ, বাট বইটা একটু ধরায়া দিতে হবে। দেখো বইটা একটু ধরায়া দিতে হবে, খেয়াল করো। আমি জানি একটু কষ্ট হচ্ছে, কোনো সমস্যা নাই, বাট একটু দেখো, আসো ভাইয়াদের সাথে। দেখো এই গ্রাফটা বুঝতে পারছো? দেখো এই গ্রাফটা বুঝতে পারছো? এই যে এই গ্রাফটাই কিন্তু আমি একটু আগে দেখাইছি।
দেখছো বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, তুমি রিভাইজ দেওয়ার সময় কিন্তু শুধু গ্রাফ দেখলেই হবে, কোন জায়গায় 2 ডিগ্রি, কোন জায়গায় -55, কোন জায়গায় 93, দেখছো কত সহজ করে দিছে। -93, 2 ডিগ্রি, -55, মানে আমি তোমার পড়াটা সহজ করে দিচ্ছি। ক্লিয়ার? এখন তো বুঝে গেছে, এখন তো বুঝে গেছে গ্রাফটা। ওকে, ক্লিয়ার ভাইয়া? দেখো ট্রপোস্ফিয়ারে -55 হয়েছে, তারপরে স্ট্রাটোস্ফিয়ারে 2 ডিগ্রি হয়েছে, মেসোস্ফিয়ারে -93 হয়েছে, তারপর থার্মোস্ফিয়ারে বাড়তেছেই। ক্লিয়ার? আবার দেখো চাপটা, উচ্চতা যত বাড়তেছে, দেখো চাপ, এই দেখো 200 মিলিমিটার চাপ, এখানে কত 800 মিলিমিটার। তো চাপ কি হচ্ছে, উচ্চতা যত বাড়তেছে চাপটা কি হচ্ছে, কমতেছে। বুঝতে পারছো? চাপটা কি হচ্ছে, কমতেছে, এই পাশে কি হচ্ছে, কমতেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে, এই দুইটা গ্রাফ দেখাই দিচ্ছি। আর আরেকটা জিনিস, জাস্ট একটু ধৈর্য ধরো তোমরা, ভাইয়া জাস্ট দেখাই দিচ্ছি, ভাইয়া তো তোমাদের ক্ষতি চাই না, ভাইয়া চাই তোমরা ভালো করো। দেখো পরের পেজে এখানে কি আছে, দেখো এখানে হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার দুইটা টার্ম লেখা আছে, তাই না? এখানে কি দেওয়া আছে, দেখো হোমোস্ফিয়ার কাদেরকে দেওয়া আছে, এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এদেরকে কি বলা হয়েছে, হোমোস্ফিয়ার বলা হয়েছে। আর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারকে কি বলা হয়েছে, হেটারোস্ফিয়ার বলা হয়েছে। এদের মেইন উপাদান এই যে দেখো আয়ন আকারে থাকে। এখন দেখো এইখানে দেখো কেন বলা হয়েছে, এই যে এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবা। আমি আগে নিচের দিকে দেখাই, দেখো এই যে এই নিচের অংশটা কি বলছে, এই নিচের অংশটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে দেখো এই যে এই দেখো হোমোস্ফিয়ার লেখা আছে, দেখো এগুলা দেখলে তোমাদের মাথা ঘুরাবে এই কারণে। দেখো এই পুরা তীর চিহ্ন দিয়ে কি বুঝাইছে, নাইট্রোজেনটা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত, অক্সিজেনটা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত, ওজোন, পানি পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত। ইয়েস অর নট? বুঝতে পারছো হোমোস্ফিয়ারের এই ধারণাটা? এখন কিছুটা সহজ হয়েছে না হোমোস্ফিয়ার? আর দেখো, আর হোমোস্ফিয়ার যে তিনটা অঞ্চল নিয়ে, মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এরা কি হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে দেখো উপরের দিকে যদি আসি, এই যে হেটারোস্ফিয়ার, ঠিক আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারকে কি বলা হয়, হেটারোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরে যা যা আছে। এই দেখো ভারীগুলা কি নিচের দিকে আছে না, ভালোভাবে দেখো, নাইট্রোজেন অক্সিজেন ভারী না হাইড্রোজেন ভারী, একটু বলো তো, নাইট্রোজেন অক্সিজেন ভারী না হাইড্রোজেন ভারী, একটু তোমরা বলো, সবাই ভাইয়াকে বলো, নাইট্রোজেন অক্সিজেন ভারী? অবশ্যই নাইট্রোজেন অক্সিজেন ভারী হাইড্রোজেন থেকে। তো হালকা গ্যাসটা উপরের দিকে আছে, দেখো হালকা আয়নটাও গৌণ উপাদানগুলোর ক্ষেত্রেও, যেগুলো ভারী আয়ন সেগুলো নিচের দিকে, হালকা আয়নগুলো উপরের দিকে। তো এখন হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ারের কনসেপ্টটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা অনেকে বলতেছে ওই যে গ্রাফটা আরেকবার একটু বুঝাইয়া দিতে। আচ্ছা আমি বুঝাইয়া দিচ্ছি, মাইন্ড করার কিছু নাই, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা একবারের জায়গায় আমি 10 বার বুঝাইয়া দিব, ঠিক আছে? দেখো এখানে গ্রাফটা কি, দেখো মনোযোগ দাও, গ্রাফটা একদম সুন্দরভাবে বুঝাইয়া দিচ্ছি। দেখো 300 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি তাপমাত্রাটা, দেখো এখানে তাপমাত্রা কি বলছে, কমতেছে, বামের দিকে তাপমাত্রা কমতেছে, এগুলো কিন্তু চাপ দেখাইছে, হ্যাঁ এগুলো কেলভিনে দেওয়া আছে গড় তাপমাত্রাটা। সে 180 কেলভিন মানে কি বুঝো, গড় তাপমাত্রাটা এই জায়গাটায় কেলভিনে দেওয়া আছে, আর আমি যেটা দেখাইছিলাম ওইটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে একই। 180 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন বলো তো, -93 কেলভিন এরকম কিছু কিন্তু, হ্যাঁ 180 কিন্তু -93 ডিগ্রি সেলসিয়াস, 180 কেলভিন মানে -93 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো আমরা কি পড়ছি, যত হচ্ছে উচ্চতা বাড়তেছে উপর দিকে কি হচ্ছে, উচ্চতাটা বাড়তেছে, দেখো উপর দিকে উচ্চতাটা বাড়তেছে, এই যে দেখো 0 থেকে 15 কিলোমিটার, 15 থেকে 50, 50 থেকে উপর দিকে উচ্চতাটা বাড়তেছে। ওকে, সো এখন দেখো এই ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে, উচ্চতা যত বাড়তেছে 15 কিলোমিটার গিয়ে তাপমাত্রা কমতেছে, -55 হয়েছে। আবার দেখো এটা কি, এই জায়গাটা কি বলছি আমরা, পজিটিভ ল্যাপস রেট, মানে পজিটিভ কেন, তাপমাত্রা কমতেছে। আবার -55 থেকে আবার তাপমাত্রা বাড়তেছে, দেখো এটা কি স্ট্রাটোস্ফিয়ারে, কেন, কারণ ওজোন স্তর আছে, 2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে বাড়তে বাড়তে। আবার বলছে হচ্ছে মেসোস্ফিয়ারে আবার তাপমাত্রা কমে, 2 থেকে কত হয়েছে ভাইয়া, -93 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কারণ কি, মেসোস্ফিয়ারে কি আছে, মনে করো এটা শীতলতম অঞ্চল, এখানে উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়।
আর এরপরে কি হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে 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 থার্মোস্ফিয়ারে। যখন তাপমাত্রা কমতেছে মানে বামের দিকে যাচ্ছে, তাপমাত্রা বাড়তেছে মানে ডান দিকে যাচ্ছে, এটাই। আর উচ্চতা বাড়তেছে উপরের দিকে। ওকে, আচ্ছা, কবির স্যারের বই ওইটা ফলো করার দরকার নাই, কবির স্যারের বইয়ে টুকটাক একটু ভুল থাকে, বাট এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে হচ্ছে তাপমাত্রা কমলে, ঠিক আছে, পজিটিভ ল্যাপস রেট, আর তাপমাত্রা বাড়লে নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে, ওকে। এখন আসো, আমাদের কি কাজ বলো তো, আমাদের দায়িত্ব কি? আমরা তো সব কিছু পড়ছি, তো এখন আমাদের দেখতে হবে যে প্রশ্ন কই থেকে আসে এখানে, এখান থেকে কি আদৌ প্রশ্ন আছে কিনা। এই যে এত 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট ধরে যে আমরা পড়লাম, ঠিক আছে, এটা কি আদৌ কোনো কাজের? ভাই যে আমাদের মাথায় যাইতে যাইতে এতগুলা কঠিন জিনিস ঢুকাইলো, ঠিক আছে, তো এটা কি কোনো কাজের? প্রশ্ন জাগে না? অবশ্যই কাজের। ঠিক আছে, সো আসেন আমরা দেখি কি কি প্রশ্ন আসে। ইনশাল্লাহ আপনারা সবই পারবেন। দেখো, কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বলো কোনটা? আমরা জানি নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78.09%। মনে আছে? নাইট্রোজেনটা কি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 78.09%। ডান। পরেরটা দেখি। বায়ুমণ্ডল দ্বারা তাপ অপরিবাহী মণ্ডল সৃষ্টির কারণে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত? অনেকগুলো বানান ভুল করছে। গড় তাপমাত্রা কত? পৃথিবী হবে, থ হবে। ঠিক আছে, সো বলো পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। কোথায় আসছে? রেফারেন্সগুলো দেখতেছো? মেডিকেল ভর্তি পরীক্ষা। হ্যাঁ, আগেরটা দেখছো? মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20, কিছুদিন আগেই আসছে, 10-11। এএফএমসি, এটা মানে আর্ম ফোর্স মেডিকেল কলেজ। হ্যাঁ, তোমরা দেখবা মেডিকেল যারা প্রিপারেশন নিবা, সবচেয়ে বেশি পরিমাণে ওজোন গ্যাস থাকে কোন স্তরে? বলো তো, ওজোন গ্যাসটা কই থাকে? স্ট্রাটোস্ফিয়ারে, তাই না? দেখো, মুখস্থ হয়ে গেছে, আমি এতবার পড়াইছি, দেখবা আজকে তোমার মাথায় ঘুরবে সব। হ্যাঁ, স্ট্রাটোস্ফিয়ারে সবচেয়ে বেশি পরিমাণে। তারপর দেখো, সূর্যের ইউভি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় কোনটা? বলো তো, কে? স্ট্রাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর না? ওজোন কি করে? সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মিগুলোকে শোষণ করে। সো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22, মানে কিছুদিন আগে আসছে। দেখছো কত গুরুত্বপূর্ণ? কেন ভাইয়া এত ডিটেলসে পড়াইলাম, বা কেন এত জোর দিয়ে পড়াইলাম ভাইয়া? তারপর দেখো, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ, ভালোভাবে বইরো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19। কোথায়? আয়নোস্ফিয়ার না? থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? আয়নোস্ফিয়ার। কোথায়? বেতার তরঙ্গ, স্যাটেলাইট কই থাকে? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তারপর দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে কোনটি? বলো তো, অ্যান্সার কি হবে? এ নাম্বারটা হবে, ওজোন। ঠিক আছে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে কোনটি? ওজোন। আচ্ছা, সবাই যেহেতু আসো, বইলা দেই, ক্লাসের নোটটা তোমরা আমার ক্যাটালিস্ট গ্রুপটা আসো, ক্যাটালিস্ট গ্রুপে শেয়ার করো। ইনশাল্লাহ তোমাদের জন্য পুরস্কার থাকবে, যার নোট সুন্দর হবে। ঠিক আছে, বা তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিও গ্রুপটায়। ঠিক আছে, 25 ব্যাচ দিয়ে গ্রুপটা পরিপূর্ণ করতে চাই। সো তোমরা এই গ্রুপটায় শেয়ার করো। হ্যাঁ, ক্লাসের নোটগুলা, ফিগার টিগার যতটুকু আঁকাইতে পারো হাত দিয়ে। ওকে, ইনশাল্লাহ। আর হচ্ছে আমি তো এবার অনেকগুলো টি শার্ট প্রিন্ট করাচ্ছি। সো আমার টার্গেট হচ্ছে সাইকেলের অনেককে দেওয়া, যারা অ্যাক্টিভ পোলাপাইন। এবং গত সাইকেলে তো আমি অনেক গিফট দিছি তোমাদের, এই সাইকেলেও দিব ইনশাল্লাহ। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? ঠিক আছে, সো কোনটা হবে? 78 থেকে 79%। এখানে দুইটাই হয়, 77 থেকে 78। বাট এইখানে কিছু বিতর্ক আছে। কিছু বই দিছে 77 থেকে 78, ঠিক আছে, আবার কিছু বই দিছে 78 থেকে 79। বাট কিছু বইয়ের পিছনে লজিক কি, 78.09%, তো এই 09টাকে উজ্জ্ব করা যায়। ঠিক আছে, এই 09টাকে উজ্জ্ব করা যায়। সো ওইটাও কেউ দাগাইলে ভুল হবে না, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 77 থেকে 78। বুঝা গেছে? ওকে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 77 থেকে 78। কারণ যখন ওই যে ওই 78 থেকে 79 ধরবে, তো তখন একটু মানে সামথিং, তো 78.09%। সো 09টাকে উজ্জ্ব করা যায়। বুঝতে পারছো? এই কারণে 77 থেকে 78টা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ম্যাট কি হাজারি স্যার ফলো করে? যে কোনো অ্যাডমিশন টেস্টের, আমি বলি অ্যাডমিশন টেস্টের যে কোনো বই, অ্যাডমিশন টেস্ট মানেই হাজারি স্যার। বোঝা গেছে? যে কোনো বুক হাজারি স্যার ফলো করে।
ওকে, কারণ হাজারি স্যারের ডেটাগুলা মানে সবার সাথে মানে ইন্টারন্যাশনালি অনেক যে জার্নালগুলো আছে এগুলোর সাথে ম্যাচ করে। বাট কবির স্যার বলো, গুহ স্যার বলো, ওনাদের বইয়ে ব্যাখ্যাগুলো তুমি নিতে পারো, বাট ডেটার ক্ষেত্রে কনক্রিট ডেটার ক্ষেত্রে তুমি কাকে ফলো করবা? কনক্রিট ডেটার ক্ষেত্রে হাজারি স্যার। যেমন আমি কিছু বই, যেমন কবির স্যারের বই সাজেস্ট করি আমি অর্গানিকের জন্য। অর্গানিক অনেক সুন্দরভাবে গুছাই লিখছে। অর্গানিক কবির স্যারের উপরে কেউ নাই, ঠিক আছে। আবার কিছু চ্যাপ্টার আছে দেখা গেছে অন্য স্যার ভালো লিখছে। গুহ স্যার অনেকগুলো চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক সুন্দর লিখছে। সো এই কারণে সব স্যারই ভালো লিখছে, বাট ডেটাগুলা এই যে যেগুলো মুখস্থ টাইপ ডেটা, এগুলো তোমরা কই থেকে পড়বা? ঠিক আছে, এগুলা হচ্ছে তোমরা এই যে এই জায়গা থেকে পড়বা। ক্যাটালিস্টের নোট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মূল উপাদান কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান কোনটা বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান তো ওজোন, তাই না? ওজোন সবচেয়ে বেশি আছে। স্ট্র্যাটোস্ফিয়ার কি 2 নম্বর স্তর। তারপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মেডিকেল থেকে বাইরে এলাম, বিশ্ববিদ্যালয়গুলোতে যাই। বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম বলো তো? কোন স্তরটা? শীতলতম স্তর কোনটাকে বলা হয়? মেসোস্ফিয়ার, -93°C। হ্যাঁ, -93°। মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার পড়াইছে এই জিনিসগুলা। তারপর দেখো, এটা কুমিল্লা বোর্ডেও যে প্রশ্ন আসে একটু দেখো। মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার বলো তো? মেসোস্ফিয়ার কত? সি দাগাইতে হবে, কারণ 50 থেকে তো 85, সো এখন 100 দাগাইতেই হবে, কিছু করার নাই, অপশন তো আর নাই। মেসোস্ফিয়ার, সি দাগাইতে হবে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটি? দেখছো বরিশাল বোর্ড 2বার আসছে। ওজন। স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? ওজন। তারপর দেখি আমরা বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? কোন স্তরেরটা সবচেয়ে বেশি বলো তো? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি না? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? দিনাজপুর বোর্ড 2বার আসছে। শীতলতম অঞ্চল কি বলবো? মেসোস্ফিয়ার। ঠিক আছে, ভুল করা যাবে না, -93 মেসোস্ফিয়ার। তারপর দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? মাদ্রাসা বোর্ডে আসছে। স্ট্র্যাটোস্ফিয়ার। কোন অঞ্চলে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। পরেরটা দেখি, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড়ঝঞ্ঝা উৎপত্তি ঘটে? ঝড়ঝঞ্ঝা কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে। সাইক্লোন, এটা আগামী দিন পড়াবো, ঝড় বৃষ্টি সাইক্লোন কেন হয়। ঠিক আছে, ওইগুলা পড়ায় আমরা হচ্ছে মেন মজায় চলে যাব। থিওরি পার্ট শেষ, বুঝছো? থিওরি মোটামুটি শেষ, এরপরের থেকে ম্যাথ শুরু। হ্যাঁ, পরিবেশ রসায়নের মজা পাবা। আজকের ক্লাসে কেমন লাগছে কমেন্টে জানাই দিও, আমি একটা পোস্ট করবো না তোমাদের। ঠিক আছে, সো চাইছি এই বোরিং জিনিসটা যতটুকু সুন্দরভাবে গোছানো যায়। হ্যাঁ ভাইয়া, চাইছি একটা বোরিং জিনিস যত সুন্দরভাবে গোছানো যায়, সো তোমরা যেন গোছানো আকারে পাও। হ্যাঁ, বইয়ে তো অনেক ডেটা অ্যান্ড আমি গুছাই দিছি, আর তোমরা নোট করে সুন্দরভাবে জমা দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আর ক্যাটালিস্ট গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব না, নোমান ক্যাটালিস্ট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিও, সবাই যেন জয়েন করে, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরও ইনভাইট করো গ্রুপটায়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা, বাই বাই।